আচ্ছা, আগে হচ্ছে গুগল শেষ ক্লাসের কিছু টপিক আমাদের বাকি রয়ে গিয়েছিল। গুগল সার্চ কনসোল আপনাদের আমি বলছিলাম মনে হয় 26 তারিখ মানে শেষ ক্লাসটা হবে হচ্ছে ফ্রিল্যান্সিং এর উপর। আর বড় কথা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট মোটামুটি সবারটা কম বেশি দেখা হয়ে গেছে। দয়া করে আজকে আবার অ্যাসাইনমেন্ট দিব, এতদিন অ্যাসাইনমেন্ট দিই না, আজকে আবার অ্যাসাইনমেন্ট দিব। অ্যাসাইনমেন্টগুলো সবাই জমা দিয়ে দিবেন, দয়া করে অ্যাসাইনমেন্টগুলো সবাই জমা দিয়ে দিবেন। যাই হোক, আচ্ছা এখন সেদিন একটা প্রবলেম হয়েছিল, আমাকে কি একটু মনে করে দিতে পারবেন যে কাভারেজ সেকশনে যে আমরা সম্ভবত এক্সক্লুশন এখানে এসে আমরা আসলে আমি যেন কোনো একটা ব্যাপারে আপনাদেরকে ডিসক্রাইব করতে পারি নাই, যেন একটা মানে আমার নিজের মাথা আসতেছিল না। তো পর আমি আজকে আবার চেক করে দেখলাম যে এদিকের মধ্যে যা যা আছে মোটামুটি বোঝার মতো আর কি, যে এইখানের মধ্যে আমার মোটামুটি এই এক্সক্লুডেড অপশানে যেসব লিঙ্কগুলা গুগল নিজে নিজে বাদ দিয়ে দিয়েছে, সে কল করতে যে বুঝতে পারছে যে এগুলো ভিজিটরদেরকে দেখানোর মতো লিঙ্ক না, সেই সব এক্সক্লুডেড লিঙ্ক আছে আমার ওয়েবসাইটে 82টা। এগুলো আমি নিজ থেকে বাদ দেই নাই, এগুলো গুগল আস্তে আস্তে ওভার দ্য টাইম সে বাদ দিতেছে। এবং নতুন ধরেন কোন একটা পেজ ক্রিয়েট হইলেও সে কি করে, সেটাকে ক্রল করে সেটাকে পড়ার পরে ভদ্রলোক সেটাকে ইনক্লুড করবে নাকি এক্সক্লুড করবে। ইনক্লুড মানে কি, ভিজিটরদেরকে দেখানোর জন্য ডাটাবেজে রাখবে কি রাখবে না, রাখলে ইনক্লুড, না রাখলে এক্সক্লুড, বাদ দিয়ে দেওয়া। এখানের মধ্যে আছে অল্টারনেট প্লে পেজ উইথ প্রপার ক্যানোনিক্যাল ট্যাগ 33টা। আমার ওয়েবসাইটের এএমপি ভার্সন আছে, আপনাদেরকে শেষ ক্লাসে এএমপি ভার্সন নিয়ে কথাবার্তা কিন্তু বলা হয়েছিল। তো এই এএমপি ভার্সনের আমার প্রত্যেকটা পেজের জন্য, প্রত্যেকটা আমার ওয়েবসাইটের যতগুলো পেজ আছে প্রত্যেকটা পেজের জন্য এখানে দেখাচ্ছে 33টা ভ্যালিড পেজ আছে, 33টার জন্যই 33টা অ্যাক্সিলারেটেড মোবাইল পেজ ক্রিয়েট হয়েছে। আমি এটা আরও অনেক আগেই করে রাখছিলাম, আপনাদের শেষ ক্লাসে দেখানো হয়েছে যে আবার এটা কিভাবে করা যায়, মানে আবার একবার রিক্যাপ করানো হয়েছিল। তো ক্যানোনিক্যালের মধ্যে এখানের মধ্যে কি অল্টারনেট পেজ উইথ প্রপার ক্যানোনিক্যাল ট্যাগ, আপনাদেরকে ক্যানোনিক্যাল ট্যাগ নিয়ে শেষ ক্লাসে বলা হয়েছিল যে দুইটা সেম পেজ বা সিমিলার পেজ, ওইটার মধ্যে আপনি কোনটাকে প্রায়োরিটি দিবেন গুগলকে বলে দেওয়া যে আমার দুইটা একই টাইপের কন্টেন্ট আছে। এটা একই টাইপের কন্টেন্টের ক্ষেত্রেও করা হয়, আবার একদম সেম। আমার ধরেন হোম পেজ, এইটা ওয়েবসাইটের ডেস্কটপের জন্য একরকম, অ্যাক্সিলারেটেড মোবাইল পেজ এএমপি ভার্সনটা আরেক রকম দেখতে। আপনারা দেখছেন বা এখনো যদি যান, এইটা হচ্ছে আমার ডেস্কটপ। আচ্ছা, এখানে একটা ঝামেলা আছে, এটা ক্লিয়ার করতে হবে। শেষ ক্লাসে যে রিডিরেক্ট করছিলাম, ওয়েবসাইটটা রিডিরেক্ট করছিলাম, তারপর থেকে সে কান্নাকাটি করে যে এখন ঠিক হয়ে গেছে, কুকি থাকার কারণে অ্যাক্সিলারেটেড এই রিডিরেকশনটা রয়ে গেছিল। আচ্ছা, এটা হচ্ছে আমার কি ডেস্কটপের পেজ। ওকে, এখন সেল লিঙ্কটাকে যদি আমি শেষে এএমপি লিখি, এইটা হচ্ছে কি, আমি এটা ঠিকমতো বানাই নাই বলছি, এইটা হচ্ছে কি আমার মোবাইলের এএমপি অ্যাক্সিলারেটেড মোবাইল পেজ। এটা হচ্ছে মোবাইলের ভার্সন, এটা হচ্ছে ডেস্কটপের ভার্সন। দুইটা আলাদা না, দুইটা অবশ্যই আলাদা। একটা হচ্ছে ডেস্কটপের জন্য আর একটা হচ্ছে মোবাইলের জন্য। দুইটা যেহেতু আলাদা, গুগল এইটাকে অটোমেটিক্যালি, আমার বলার দরকার হয় নাই, এই পেজটাকে ডেস্কটপ পেজটাকে সে ক্যানোনিক্যাল, মানে আমার এইটাতে প্রায়োরিটি পেজ হচ্ছে এইটা, প্রায়োরিটি ভিউ হচ্ছে এইটা,
আর সেকেন্ডারি ভিউ হচ্ছে এইটা, গুগল এটা নিজে নিজে ডিক্লেয়ার করে নেয়। গুগলের এএমপি ভার্সন, এটা এই যে ফিচারটা, এটা যেহেতু গুগল জানে যে প্রত্যেকটা যে ওয়েবসাইটটা এএমপি ভার্সন ক্রিয়েট করতেছে তার ডেস্কটপ ভার্সনটাই হচ্ছে অরিজিনাল ভার্সন। ওইটার কপি করে মোবাইলের জন্য ফ্রেন্ডলি ভার্সন হচ্ছে এই ভার্সনটা। তো সেটার জন্য ক্যানোনিক্যাল অটোমেটিক্যালি সে ডিক্লেয়ার করে দেয়, সে অটোমেটিক্যালি 33টা ক্যানোনিক্যাল ট্যাগ ক্রিয়েট করছে, যেগুলোকে সে বাদ দিয়ে রাখছে কেন? এক্সক্লুডেড বাদ দিয়ে রাখছে। কেউ ডেস্কটপ থেকে সার্চ দিলে বা মোবাইল থেকে সার্চ দিল, এক্সাম্পল মোবাইল থেকে সার্চ দিলে, যা ধরেন আনাস আনসারি লিখে মোবাইল থেকে সার্চ দিলে যাতে দুইটা ভার্সনই শো না করে, যে কোনো একটা করে। তো এই হচ্ছে মেইন ব্যাপার, যে এখানে কেন 33টা এক্সক্লুড হয়ে আছে। গুগল আমার ওয়েবসাইটের মধ্যে 33টা ভিজিবল দেখানোর মতো পেজ রয়েছে, এগুলাকে সে মোবাইলের যে ভার্সনগুলো সেগুলোকে এক্সক্লুড করে রাখছে, যাতে করে মোবাইল থেকে গেলে যে কোনো একটা ভার্সনকে দেখায়। যদি এক্সক্লুড না করতো মোবাইলের ভার্সন, সার্চ রেজাল্টের মধ্যে আনাস আনসারি একবার ডেস্কটপ ভার্সন দেখাইতো, ইলেকট্রিক যে লোগোটা দেখায় আপনাদেরকে বলছিলাম এএমপি লোগোটা দেখতে কেমন, একবার ওইটা সহ দেখাইতো, আরেকবার এটা ছাড়া দেখাইতো। দ্যাট ইজ দ্য রিজন যে এখানে অল্টারনেট পেজ উইথ প্রপার ক্যানোনিক্যাল ট্যাগ 33টা called currently not indexed। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পারবো খুব আজে বাজে কিছু লিঙ্ক আছে, এখানের মধ্যে যে কপি যদি করি, এই যে কপি করলাম, কপি করে যদি একটু চেক করি বোঝার জন্য যে এটা কোন লিঙ্কটা, আমি এগুলো কেটে দেই। এই যে এই পেজটা সামহাউ ক্রিয়েট হয়ে গেছে বলতে কি, আমরা ওয়ার্ডপ্রেসে প্লাগইনের থ্রুতে কাজ করি, তো অনেক অপ্রয়োজনীয় পেজ প্লাগইন ক্রিয়েট করে ফেলে নিজের সুবিধার জন্য। গুগল আমাদের ওয়েবসাইটে এসে ওইসব পেজগুলো দেখে ওগুলোকে ক্রল করার মানে কি, রিড করা, পড়ছে, বাট ইউজারদেরকে দেখানোর জন্য ইন্ডেক্স করে নাই। ওকে, পেজ উইথ রিডিরেক্ট, এইটা কি? এইখানের মধ্যে কে এই টাইম আসছে, আচ্ছা কেটে দিই। আমি অন্যান্য ক্লাসের মধ্যে এই যতগুলো পেজ দেখতেছেন এগুলাকে রিডিরেক্ট, আপনাদের ক্লাসে এটা দেখানো হয় নাই, রিডিরেকশন দেখাইছিলাম না। আমি যদি চাই যে কেউ একটা স্পেসিফিক পেজে ক্লিক করছে, আমি তাকে ওইটাতে না নিয়ে অন্য একটা পেজে নিয়ে যাব, এইটাই হচ্ছে রিডিরেকশনের আরেকটা মেথড। তো এটা আপনাদের ক্লাসে দেখানো হয় নাই, ওদেরকে দেখানোর জন্য এইসব পেজের রিডিরেকশন ক্রিয়েট করা হয়েছিল। তো গুগল ওগুলা রেখে দিছে, ওগুলো যে এপ্রিলের 7 তারিখ, মার্চের 20 তারিখ, ফেব্রুয়ারির 12 তারিখ, এই টাইমগুলোতে মানুষজনকে দেখাইছিলাম, স্টুডেন্টদেরকে দেখাইছিলাম, ওগুলো রেখে দিছে যে এইসব পেজগুলোকে রিডিরেক্ট করা হয়েছিল, বাট এখন আর নাই। যদিও এক্সক্লুডেড বাই নন ইন্ডেক্স ট্যাগ, আমার ওয়েবসাইটের মধ্যে কিছু পেজের মধ্যে লিখে দেওয়া হয়েছে যে এগুলাকে যাতে ইন্ডেক্স না করা হয়, কিছু পেজকে বলে দেওয়া হয়েছে এগুলাকে যাতে ইন্ডেক্সিং না করা হয়। আমি নিজে ম্যানুয়ালি বলে দিচ্ছি এগুলা কোনগুলা, এগুলা হচ্ছে এক্সটার্নাল লিঙ্কগুলা। আমার ওয়েবসাইটের মধ্যে ওই যে আমি bdhonda.com হোন্ডা কোম্পানির মেইন পেজটাকে ইনক্লুড করছিলাম না, ওইটাকে যাতে আমার ওয়েবসাইটের জন্য ইন্ডেক্সিং না করে এরকম 5টা জায়গায় নন ইন্ডেক্স ট্যাগ আমি ইউজ করছিলাম, সেইটার ডেটা এখানে শো করতেছে। ডিসকভার্ড কারেন্টলি নট ইন্ডেক্সড, নতুন করে আমি অনেক পেজ আপনাদেরকে বিভিন্ন ক্লাসে যে ক্রিয়েট করি, মানে অনেক ক্লাসে ক্রিয়েট করা হয়েছে, এরকম 2টা পেজের কথা বলতেছে। সিবিএ, হর্নেট ব্রেকিং, আনক্যাটাগরাইজ, এগুলো কোনো সময় ইন্ডেক্স হবে না, এই টাইপের এগুলো কোনো সময়। আমি যদি এটাতে কপি করে দেই, এইটা সিবিএস স্পেশাল এডিশন শর্ট রিভিউ,
এটা একটা ব্লগের লিঙ্ক, এটা একটা ব্লগ কন্টেন্ট আপনারা দেখতে পাচ্ছেন। এই লিঙ্কটা এই যে এইটার আমি যদি ওয়েবসাইটে যাই, সেম সেম পেজটার জন্য যদি একটু ওয়েবসাইটে যাই তাহলে আরেকটু হয়তো বা ক্লিয়ার হবে আপনাদের। এখানের মধ্যে দেখা যাচ্ছে কি এটা লিঙ্ক কি ট্যাগ সিবি হর্নেট ব্রেকিং, বাট এটার অরিজিনাল লিঙ্ক হচ্ছে এই যে এটাতে ক্লিক করি cvhondalife.bd.com, এইটা হচ্ছে অরিজিনাল লিঙ্ক। আর এইটা ওই যে বললাম না প্লাগ ইনের জন্য ক্রিয়েট হওয়া একটা লিঙ্ক, যেটাকে গুগল ইন্ডেক্স করে নাই, নতুন করে আবিষ্কার করছে। গুগল একটা কথা বলে রাখি যে ক্রলিং করার ক্ষেত্রে আমরা সাইট ম্যাপে যেসব ওয়েবসাইটগুলো দিয়ে দিব গুগলের ওগুলো ক্রল করতে সুবিধা হয়। গুগল সেগুলোকে ক্রল করে সেগুলোকে আপডেট করে দেয় এবং সেগুলোকে ভিজিবল করে দেয়। তারপরও গুগল প্রায় সময় আমাদের ওয়েবসাইটে আসে কি নতুন কোনো কন্টেন্ট পাওয়া যায় কিনা, নতুন কোনো পেজ ক্রিয়েট হয়েছে কিনা এইসব ট্র্যাক করতে গুগলের ক্রলাররা আসে। তো ক্রলাররা এসে অনেক পুরনো পেজ সে আগে খুঁজে পায় নাই, কারণ সেটা আমার সাইট ম্যাপে ছিল না। সে ম্যানুয়ালি খুঁজতে এসে কিছু পুরনো পেজ পায়, সেগুলোকে সে নিজে অটোমেটিক্যালি হয় এক্সক্লুড করে না হলে ইনক্লুড করে দেয়। বাট ম্যাক্সিমামগুলোকে যেগুলোকে আমরা সাইট ম্যাপে দিয়ে দিছি এগুলোকে তো আমরা বেছেই দিছি, এগুলো মানে আমাদের ভ্যালিড পেজগুলোই আসলে সাইট ম্যাপে চলে আসে। ভ্যালিড পেজ ছাড়া যত ইনভ্যালিড পেজ আছে সেগুলোকে গুগল দেখে ম্যাক্সিমামগুলোকে সে এক্সক্লুড করে দেয়। আর যদি এরকম হয় যে আমি একটা নতুন পেজ খুলছি এখানে যাওয়ার পর একটু দেখাই, এখানে যে একদম নিচে গেলে কোথায় গেল ডুপ্লিকেট সাবমিটেড ইউ আর নট, এখানে সাইট ম্যাপ অপশনটা কোথায়, এটাতে ডিসকভার কারেন্টলি নট ইন ডুপ্লিকেট সাবমিটেড ইউ আর নট সিলেক্টেড এস ক্যানোনিক্যাল সফট ডুপ্লিকেট গুগল চুজ ডিফারেন্ট ক্যানোনিক্যাল দেন ইউজার। এখানে কি আরও থাকার কথা না, এইখানে না, এক্সক্লুডে না, মানে ভ্যালিডের মধ্যে গেল। এই যে ইন্ডেক্সড নট সাবমিটেড ইন সাইট ম্যাপ, বললাম না গুগল অনেক পেজ দেখে, মানে ক্রল করতে করতে দেখে যে যেগুলো আমরা সাইট ম্যাপের থ্রুতে তার কাছে পাঠাই নাই, সাইট ম্যাপের মধ্যে ওইসব পেজের লিঙ্ক নাই, বাট ওগুলো ভ্যালিড, তখন সে সেগুলোকে কি বলে, সে নিজে কি করে ইন্ডেক্স করে নেয়। বাট আবার এটাও বলে দিচ্ছে যে এগুলো সাইট ম্যাপে ইন্ডেক্স করা হয় নাই, আর সাবমিটেড অ্যান্ড ইন্ডেক্স এগুলো আমি সাবমিট করছি। ওকে, সো আশা করি বুঝতে পারছেন। এখানের মধ্যে আপনারা ভ্যালিড নিয়ে মাথা ঘামালেই হবে যে ভ্যালিড কোনগুলো, যেগুলো সাবমিট। এখানের মধ্যে ভ্যালিডের মধ্যে কাভারেজে আসলে ভ্যালিড দেখাচ্ছে 62টা, 55টা হচ্ছে সাবমিটেড, আমি এগুলো সাবমিট করছি এবং এগুলা গুগল ইন্ডেক্স করছে। আর এখানে এই ভ্যালিড 7টা কোনগুলো, যেগুলো আমি সাবমিট করি নাই, সাইট ম্যাপের মধ্যেও নাই, আলাদাভাবে সাবমিটও করি নাই, সেগুলোকে গুগল অটোমেটিক্যালি ক্রল করে ইন্ডেক্স করে নিছে, এইটাই। আচ্ছা, এখন আশা করি এই জিনিসগুলো এই দুটো সিম্পল জিনিস বুঝতে পারছেন, খুব কমপ্লেক্স ওয়েতে নেওয়ার প্রয়োজন নাই দয়া করে। আচ্ছা, এখন ইস্যু থাকে আমাদের শেষ ক্লাসের একটা টপিক ছিল যে হচ্ছে অ্যাক্সেসিবিলিটি ইস্যু। গুগল সার্চ কনসোলে আমরা অনেক সময় ইন্ডেক্স করার জন্য, ধরেন আমি এখন এই লিঙ্কটা যদিও গুগল এটা ইন্ডেক্স করে ফেলছে, তারপরে একবার দিয়ে দাঁড়ান দেখানো যায় কিনা, রিটাইপিং ডাটা ফ্রম গুগল ইন্ডেক্স করতে চায় না। আমরা রিকোয়েস্ট করার পরও এখানে দেখায় যে ইউআরএল ইজ নট ইন্ডেক্সড, এটা যদিও ইন্ডেক্স হয়ে গেছে, এটা ইউআরএল ইজ নট ইন্ডেক্সড। আপনি রিকোয়েস্ট দিচ্ছেন বাট সে অ্যাকসেপ্ট করে নাই। এই ক্ষেত্রে কি করবেন? এই ক্ষেত্রে আগে আপনাকে আপনার পেজটা দেখতে হবে, বা গুগল কোন ক্ষেত্রে ইন্ডেক্স করে না সেটা বলে নেই। যখন আপনার পেজটা প্রপারলি অন পেজ অপটিমাইজেশন না করা থাকে, তখনই গুগল 50-50 চান্স, সে ইন্ডেক্স করেও ফেলতে পারে, 50% চান্স হচ্ছে সে ইন্ডেক্স করবে না, সে
ওই পেজটার ব্যাপারে ঠিকমতো জানতে পারে নাই, পড়তে পারে নাই, বুঝতে পারে নাই, এই জন্য সে ইন্ডেক্স করবে না। তো এই পেজটার কথা বলি, এটাতে ঠিকঠাক মতো ওই যে কিওয়ার্ড, মেটা ট্যাগ, ইউআরএল ঠিকঠাক মতো সেট আপ করা হয়েছে, গুগল ক্রল করে এটাকে ঠিকমতো পড়তে পারছে, এটা কি রিলেটেড পেজ বুঝতে পারছে, সেজন্য সে এটাকে ইন্ডেক্স করে ফেলছে। ইন্ডেক্স যদি না করতে পারে তাহলে কি করতে হবে, আমাদেরকে ওই পেজটার অন পেজ অপটিমাইজেশনটা ঠিকমতো করে আসতে হবে, করে আবার তাকে এই সেম অপশানটা রিকোয়েস্ট ইন্ডেক্সিং, এই অপশানটাতে ক্লিক করতে হবে। ইন্ডেক্সিং করার জন্য আবার রিকোয়েস্ট করবেন, ইন্ডেক্স হয়ে যাবে। আমার এই ওয়েবসাইটটা ঠিকমতো আমি মেনটেন করি না, বাট এই ওয়েবসাইটটার মধ্যে কোনো প্রকার এরর নাই। এই ইন্ডেক্সেশন রিলেটেড এরর খুব একটা হয় না। আপনি যদি অন পেজ অপটিমাইজেশন করে তারপর ইন্ডেক্সেশন করেন, গুগল খুব সহজে আপনার ওয়েবসাইটটাকে পড়ে ইন্ডেক্স করে ফেলবে। আমার কথা কি বোঝা গেছে? না বোঝা গেলে বলেন, এই জায়গাটা বুঝি নেবে, আরেকবার বুঝান। আমার কথা কি শুনতেছেন আপনারা? জি ভাইয়া শুনতেছি। অমিত মজুমদার সাহেব, আমি কি বললাম আপনি কি এটা বুঝতে পারছেন যে সমস্যাটা কখন হয়? খুব ইজি, কমপ্লেক্স কিছু না। আপনার যদি প্রপারলি অন পেজ অপটিমাইজেশন না করা থাকে পেজটার, সে এটাকে ইন্ডেক্স করবে না। আবার অনেক সময় অপটিমাইজ ঠিক মতো করছেন, তারপরে কোনো কারণে ইন্ডেক্স করতে পারে নাই, সেক্ষেত্রে জাস্ট রিকোয়েস্ট ইন্ডেক্সিং আবার ক্লিক করে দিবেন। আমি এটা ক্যান্সেল করে দিই আপাতত, এটা ইন্ডেক্সিং হয়ে আছে, এটা নিয়ে আর নাড়াচাড়া করার দরকার নাই। একদম দেখেন এই পেজটার জন্য কাভারেজ সব কিছু, সাবমিটেড ইন্ডেক্স, মোবাইল ইউজিবিলিটি, পেজিস মোবাইল ফ্রেন্ডলি, পেজিস মোবাইল ফ্রেন্ডলি, এখানে দুইটা অপশন দেখতেছেন, কনফিউজ হওয়ার কিছু নেই। যে মোবাইল ইউজাবিলিটি আবার এএমপি, আমরা তো এএমপি বানায়া এই পেজটার এএমপি ভার্সন বানায় এটার জন্য মোবাইল ফ্রেন্ডলি বানায়াই ফেলছি। আবার কি এইটা আসার আগে, এই এএমপি ভার্সন আসার আগে খুব বেশি রেসপন্সিভ মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইট এইটা মানে মানুষ বেশি মোবাইল ফ্রেন্ডলি বা মোবাইল ইউজাবিলিটি নিয়ে খুব মাথা ঘামাইতো। সো ওই ট্রেন্ডটা এখনো আছে যে একটা ওয়েবসাইট সেটার এএমপি ভার্সন নাও থাকতে পারে, বাট ওইটা মোবাইল ফ্রেন্ডলি কিনা এই অপশনটা হচ্ছে সেইটা, এই মোবাইল ইউজাবিলিটি, এটা হচ্ছে বেসিক্যালি আপনার এএমপি ভার্সন নাই। আমার এএমপি ভার্সন আছে, প্লাস এটা মোবাইল থেকে যদি এএমপি ভার্সন শো না করে, যে অরিজিনাল ভার্সন সেটা মোবাইল থেকে খুব সুন্দর মতো দেখা যায়। এইটাই হচ্ছে বেসিক্যালি মোবাইল ইউজাবিলিটি টেস্ট। এখানের মধ্যে মোটামুটি সাকসেসফুলি মে 8, 2021, মে 8, আজকে জুন মাসের, মানে কিছুদিন আগেই সে এটা মোটামুটি ইন্ডেক্স করছে আর কি। যাই হোক, এই হচ্ছে গিয়ে কথা। আপনাদের আরেকটা ব্যাপার ক্লিয়ার করে নেই যে আমরা সাইট ম্যাপ এটা ক্রিয়েট করছিলাম মে 31 তারিখে, আজকে মানে শেষ আপডেট করছিলাম আপনাদেরকে, সাবমিটেড 22 তারিখে। আপনাদের ক্লাসেই তো এটা সাবমিট করছিলাম, তাই না? হ্যাঁ, এটা আপনাদের ক্লাসেই সাবমিট করা হয়েছিল মে 22 তারিখে, আপনাদের ক্লাস ছিল সেদিন। আর এটা 31 তারিখে আপডেট হয়েছে। এখন এরপরও কিছু পেজ, ওই যে বললাম না প্লাগইন ইউজ করছি, বিভিন্ন পেজ এডিট মডিফাই করছি, কিছু পেজ বাই ডিফল্ট ক্রিয়েট হয়ে গেছে, ওগুলা বলতেছে যে তোমার সাইট ম্যাপের মধ্যে নাই, বাট এগুলাকে ইন্ডেক্স করে নেওয়া হয়েছে। সো এদিকের মধ্যে এসে বেসিক্যালি কাভারেজে এসে মোটামুটি আপনাদের ভ্যালিড, কোনো এরর নাই, কোনো প্রকার এরর দেখতে পাচ্ছেন না, ভ্যালিড এক্সক্লুডেড ভার্সনগুলোকে একটু দেখে নেবেন, পেজগুলোর লিঙ্ক একটু দেখে নেবেন, এখানের মধ্যে যে দেখে বোঝার চেষ্টা করবেন। এখানে যে লিঙ্কগুলো আছে সবগুলো দেখেন এএমপি, তারপর হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশনস। গুগল নিজে রিড করে যখন লিঙ্কটা টার্মস অ্যান্ড কন্ডিশনস পাইছে, বুঝছে যে এটা মানুষের জন্য ইন্ডেক্স করে লাভ নাই, মানুষ টার্মস অ্যান্ড, হোন্ডা লাইফের টার্মস কন্ডিশনস লিখে সার্চ দিবে না, সেই জন্য সে অটোমেটিক্যালি এক্সক্লুড করে ফেলছে, এই আর কি। তো এখান থেকে আমরা যদি 50 দেই আরও বহুত লিঙ্ক পাবো, ম্যাক্সিমামগুলো হচ্ছে এএমপি গুলাকে সে এক্সক্লুড করে রাখছে যাতে করে একই সাথে দুইটা রেজাল্ট না দেখায়। আর এদিকে রিমুভালসের কথা বলছিলাম, কোনো লিঙ্ক কোনো পেজ আপনি যদি রিমুভ করে দিতে চান, জাস্ট এখান থেকে রিকোয়েস্ট করলেই হবে।
এখান থেকে রিকোয়েস্ট করিলে হবে। যাই হোক, আশা করি যদি আপনারা ভিডিও আগেরটা আর এক মানে ইন্ডেক্সেশন গুগল সার্চ কনসোল রিলেটেড ভিডিও আর আজকের ভিডিওটা দেখেন, রিলেট করতে পারবেন গুগল সার্চ কনসোলে আমাদের কি কি কাজকর্ম আছে। আচ্ছা, এইবার আসি হচ্ছে আমাদের আজকের টপিকে। কোনো টপিক কি বাদ রয়ে গেছে? আচ্ছা, এখান থেকে দেখে নিয়ে আপনাদের শেষ ক্লাসে অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড ইন্ডেক্সেশন এটা আজকে একটু কভার করলাম। এএমপি ভার্সন হয়ে গেল, এএমপি ভার্সন মেটাডাটা মিসিং স্ট্যাটাস কোড এগুলো মোটামুটি আপনাদের জানা হয়ে গেছে, শেখা হয়ে গেছে, আশা করি মোটামুটি মাথায় আছে। এইবার আসি হচ্ছে অফ পেজ অপটিমাইজেশন। এতদিন অন পেজ আর টেকনিক্যাল এসইও নিয়ে কথা বলছি, এখন আসি অফ পেজ অপটিমাইজেশন নিয়ে। অফ পেজ অপটিমাইজেশন নিয়ে কথা বলার আগে বলে নিই যে অফ পেজ অপটিমাইজেশন এখন এসইওতে মোর অর লেস 20% ইম্পর্টেন্স ক্যারি করে, ভ্যালু ক্যারি করে 20%। আপনার বাকি 80% হচ্ছে আপনার ওয়েবসাইটটা দেখতে কেমন, আপনার ওয়েবসাইটটার নেভিগেশন ঠিকঠাক আছে কিনা, ওয়েবসাইটটাতে ঢুকলে মানুষজন থাকে কিনা, মানুষজন ঠিকঠাক মতো ক্লিক করে এক অপশান থেকে আরেক অপশানে যেতে পারে কিনা, ওয়েবসাইটটা ইউজার ফ্রেন্ডলি কিনা, এইটার উপর হিউজ পরিমাণে আপনার এসইও ডিপেন্ড করে। প্লাস হচ্ছে অন পেজ অপটিমাইজেশন এটার উপর ডিপেন্ড করে। থার্ড হচ্ছে আপনার ব্র্যান্ড ভ্যালু বা পেজ অথরিটি, আপনি কতটা পপুলার, এইটা বোঝার জন্য গুগল বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সিগন্যালগুলোকে খুব বেশি ফলো করে। গুগল জানে মানুষজন একটা ব্র্যান্ডের ব্যাপারে সবচেয়ে বেশি কথা বলে সোশ্যাল মিডিয়াতে, সেই সোশ্যাল মিডিয়াগুলোতে আমার বিজনেসের ব্যাপারে কি পরিমাণে কথাবার্তা হচ্ছে সেগুলা ট্র্যাক করে এবং সেটার উপর এসইওতে হিউজ পরিমাণে সে ইফেক্ট দেয়। সো কি একটা হচ্ছে আপনার ওয়েবসাইটের ইউজার ফ্রেন্ডলিনেস, দ্বিতীয়ত হচ্ছে অন পেজ অপটিমাইজেশন, তৃতীয়টা হচ্ছে আপনার ওয়েবসাইটের আপনার বিজনেসের ব্র্যান্ডিং বা পেজ অথরিটি। আপনার এইটা 3 নাম্বারটা কোথা থেকে সে কালেক্ট করে? সে সোশ্যাল মিডিয়া সিগন্যালগুলোর মাধ্যমে সেইগুলো কালেক্ট করে। যেমন কোনো একটা পপুলার ওয়েবসাইট যদি বলি, ধরেন মার্কেটিং রিলেটেড অনেকজন, ধরেন এসিএম রাশ বা এনপি ডিজিটাল, বড় বড় যেসব মার্কেটিং এজেন্সিগুলো আছে এগুলো পুরনো, এগুলো মার্কেটিং করতে 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 ওদের তো অনেক ব্র্যান্ড ভ্যালু হয়ে গেছে। এখন ওরা একটা পেজ ক্রিয়েট করে টুকটাক কন্টেন্ট লিখে অন পেজ অপটিমাইজেশন করলে এটা 1 সপ্তাহের ভিতরে ফার্স্ট পেজে চলে আসে, কারণ গুগল ওই বিজনেসটার ওই ব্র্যান্ডটার সম্পর্কে ভালো মতো জানে। এইটাই হচ্ছে একমাত্র রিজন। ওকে, সো অন পেজ অপটিমাইজেশনের আপনার ভ্যালু কতটুকু? 20%। আচ্ছা ওয়েট, আচ্ছা, সো এখানের মধ্যে সবার প্রথম বলতেছে অ্যাঙ্কর টেক্সট প্ল্যানিং বলতে অ্যাঙ্কর টেক্সটটা কি? কেউ কি বলতে পারবেন? আমি 2-1 হয়তো বা বলেছি অ্যাঙ্কর টেক্সট জিনিসটা কি। কেটে দিছি অযথা, ব্লগে যাই, এই যে একটা লিঙ্ক, আমরা যে একটা 2টা লেটারের ভেতরে একটা লিঙ্ক অ্যাড করে দিলাম, এইখানের মধ্যে হোন্ডা লাইফ, এখানে একটা লিঙ্ক অ্যাড করে দিলাম, এগুলাকেই বেসিক্যালি অ্যাঙ্কর টেক্সট বলা হয়ে থাকে। হাইপার লিঙ্ক ক্রিয়েট করা, অ্যাঙ্কর টেক্সট। হ্যাঁ বলেন মৃণাল সাহেব। ভাই এগুলো হাইপার লিংকও বলে না? এই যে মাত্র বললাম এগুলোকে হাইপার লিঙ্কও বলে। হাইপার লিঙ্ক বলে কখন? যখন আপনি কমেন্ট সেকশনের মধ্যে হাইপার লিঙ্ক টেক্সট, দাঁড়ান, হাইপার লিঙ্ক ট্যাগ, ওয়েট, কোথায়
লিঙ্কটা কি জানি না। হাইপারলিংক কখন বলে দিচ্ছি আমি। একই জিনিস, সেম জিনিস। এই যে এই হচ্ছে কোডটা W3 স্কুলের। আমি যখন কমেন্ট ব্যাকলিংক করতে যাব, আপনাদের একটু পরে কমেন্ট ব্যাকলিংক নিয়ে কথা হবে। কমেন্ট ব্যাকলিংক করতে যাব তখন আমি যদি চাই যে না আমার ওয়েবসাইটটাকে পচাভাবে দেখাবে, এইভাবে না দেখা আমি এইভাবে দেখাই, এই ওয়েতে দেখাই, দিস ওয়ে, এই যে এইভাবে করে যখন আমি পোস্ট করব তখন এই সব জিনিসপত্র কিছুই দেখানো হবে না, জাস্ট ভিজিট এই লেখাটাকে দেখাবে এবং নীল কালারের এই যে আপনার অ্যাঙ্কর টেক্সটের মতো দেখাবে। যখন আপনি অ্যাঙ্কর টেক্সটটা কমেন্ট সেকশনে ইউজ করবেন তখন ওইটাকে বেসিক্যালি হাইপারলিংক বলা হয়। এছাড়াও ওই যে গুগল শিটের মধ্যে বা গুগল ডকের মধ্যে আমরা কপি করে লিংক ইনসার্ট করে দেই, ওইটাকেও হাইপারলিংক বলা হয়ে থাকে। বাট অ্যাঙ্কর টেক্সট কোনটা? অ্যাঙ্কর টেক্সট হচ্ছে কোনো ব্লগের ভেতরে যখন আমরা হাইপার লিঙ্কিং করি তখনই সেটাকে অ্যাঙ্কর টেক্সট বলা হয়। এখন এখানে অ্যাঙ্কর টেক্সট প্ল্যানিংটা কি, অফ পেজ অপটিমাইজেশনের ক্ষেত্রে অ্যাঙ্কর টেক্সট প্ল্যানিংটা কি, এখানের মধ্যে অ্যাঙ্কর টেক্সট হয়ে গেল। অ্যাঙ্কর টেক্সট প্ল্যানিংটা হচ্ছে এই যে কন্টেন্টের মধ্যে কই গেল, আমরা বিভিন্ন জায়গায় অফ পেজ অপটিমাইজেশনটা কি, ব্যাকলিংক করা। অফ পেজ অপটিমাইজেশনের মেইন কাজটা কি, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ব্যাকলিংক করা। ব্যাকলিংক জিনিসটা কি, আমাদের ওয়েবসাইটের বিভিন্ন লিংক আমরা আমাদের রিলেটেড কম্পিটিটর ওয়েবসাইট হইতে পারে বা আমাদের রিলেটেড অন্যান্য বিজনেস হইতে পারে, সে তাদের ওয়েবসাইটে কোনো না কোনোভাবে রেখে আসা, অথবা অনেক পপুলার কোনো ওয়েবসাইট যেটাকে গুগল খুব ভালো মতো চিনে, সেই সব ওয়েবসাইটগুলোতে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা রেখে আসাকেই বেসিক্যালি ব্যাকলিংক বলা হয়। মেইন কথা হচ্ছে যেসব ওয়েবসাইটগুলোকে গুগল খুব ভালো মতো চিনে তাদের ওয়েবসাইটে, প্লাস আমার রিলেটেড বিজনেস আছে তাদের ওয়েবসাইটের মধ্যে আমি আমার লিঙ্কগুলোকে বিভিন্ন ওয়েতে রেখে আসাটাকেই ব্যাকলিংক বলা হয়। সো ব্যাকলিংক করার জন্য আমাদেরকে বিভিন্ন জায়গায় এই অ্যাঙ্কর টেক্সট কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, 1-2 লাইনের বা একটা বড় ব্লগ কন্টেন্ট আমাদেরকে লিখতে হবে। সেগুলোর মধ্যে আমরা এই যে অ্যাঙ্কর টেক্সট হিসেবে ইউজ করব, এই যে মানে এভাবে যে হাইপার লিঙ্ক ক্রিয়েট করব বা লিঙ্ক ক্রিয়েট করা, ব্যাকলিঙ্ক ক্রিয়েট করব, এই প্ল্যানটাকেই হাইপার অ্যাঙ্কর টেক্সট প্ল্যানিং বলা হয়। যে কোন বাটনগুলোর মধ্যে করব এইটা নিয়ে যদিও আগে কথা বলা হয়ে গেছে যে আমরা ধরেন এই লিঙ্কটার মধ্যে ক্লিক করলে আমরা এক্সপেক্ট করতে পারি কি, আমাদেরকে হোন্ডা লাইফের, যদি আমি এখানের মধ্যে এদিকের মধ্যে তো পাঠাইছি উল্টা পাল্টা একটা লিঙ্ক দিয়ে রাখছি, এখানে যেহেতু হোন্ডা লাইফ লিখা আছে, স্পেশাল এডিশনটা হোন্ডা লাইফ বারিধারা থেকে 20 ফেব্রুয়ারি, এখানে হোন্ডা লাইফে ক্লিক করলে আমাদের এক্সপেকটেশন ছিল হচ্ছে আসলে আমরা হোন্ডা লাইফের হোম পেজে যাব। আমাদের বা একজন ইউজার ভাববে কি যে এখানে ক্লিক করলে আমি হয়তো বা হোন্ডা লাইফের হোম পেজে যাব, বাট হোন্ডা লাইফের হোম পেজে যাই নাই, নিয়ে গেছে হচ্ছে হোন্ডা লাইফের একটা স্পেসিফিক পেজে। আমি যে লিঙ্কটা দিয়েছি সেই লিঙ্কটা এখানে হোন্ডা লাইফ এখানে না দিয়ে যদি সিবি হর্নেট 160 আর স্পেশাল এডিশন এইখানের মধ্যে অ্যাঙ্কর টেক্সটটা ক্রিয়েট করতাম তাহলে অ্যাপ্রোপ্রিয়েট হইতো। সো এখানে কি আমি একটা ভুল অ্যাঙ্কর টেক্সট সেট করছি। সো এই জিনিসটাই আমরা যখন কোথাও অ্যাঙ্কর টেক্সট প্ল্যানিং করব সেটা যাতে এক্স্যাক্ট জায়গায় হয়। আমি যেহেতু এই যে লিঙ্কটা এখানে দিছি, ক্লিক করলে লিঙ্কটা নিয়ে যাচ্ছে কই, হর্নেটের পেজে। সো এইটা আমার আসলে এই যে জায়গাটা আমি সিলেক্ট করে রাখছি এইখানে যদি প্ল্যানিংটা করতাম তাহলে অ্যাপ্রোপ্রিয়েট হইতো। সিবি হর্নেট সিবিএস স্পেসিফিকেশন দেখতে ক্লিক করুন, এখানে ক্লিক করলে আমাকে হর্নেটের পেজে নিয়ে যাবে। এইটা ঠিক আছে, এই প্ল্যানিংটা, এই লিঙ্কিংটা ঠিক আছে, বাট এই লিঙ্কিংটা ঠিক নেই। সো এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। একজন ইউজার যদি কোনো লিঙ্ক দেখে, সে যে ওয়ার্ডটাতে ক্লিক করে লিঙ্কে যাচ্ছে, ওয়ার্ডটার সাথে, শব্দটার সাথে যাতে
ওই লিঙ্কের সম্পর্ক থাকে, রিলেশনটা ঠিক থাকে, এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে, এইটা ক্লিয়ার রাখতে হবে। এইটা যদি ভুল করা হয়, একজন ইউজার যাবে, যে আবার সাথে সাথে ব্যাক করে চলে আসবে। এই জিনিসটা গুগল খুব অপছন্দ করে, যে আপনি একটা রেফারেন্স লিঙ্ক দিয়েছেন, একটা অ্যাঙ্কর টেক্সট ক্রিয়েট করছেন, বাট ভিজিটর যে চলে আসছে, এটার মানে হচ্ছে আপনি তাকে অ্যাপ্রোপ্রিয়েট লিঙ্ক দেন নাই। যেখানে যে জায়গাটা আপনি তাকে সাজেস্ট করছেন, বলছেন যে আপনি গুলশানে নিয়ে তাকে নামাবেন, কিন্তু গুলিস্তানে নামায় দিচ্ছেন, এরকম একটা ব্যাপার স্যাপার, যেটা গুগল অপছন্দ করে। সো এই জিনিসটা আমাদেরকে যখন আমরা ব্যাকলিঙ্ক করতে যাব, এই জিনিসটা যাতে না করা হয়। এটা ইভেন কন্টেন্টের ক্ষেত্র, আপনি এখানে দিয়ে রাখছেন W3 স্কুলসের ওয়েবসাইট, রাইট? এখন এখানের মধ্যে যদি ভিজিট আপনি যদি অন্য কোনোটার নাম বলে রাখেন, ধরেন হোন্ডা লাইফ বলে রেখে দিলেন এবং পোস্ট করে দিলেন, ভুল করে হোক বা ইচ্ছা করে হোক, এইটা করে কারা আমি বলি? এইটা করে হচ্ছে বিভিন্ন স্প্যামাররা। ধরেন এইখানের মধ্যে আপনি লিখে দিলেন ফ্রি $500 আর্ন ফ্রি $500। যখন এই কমেন্টটা লাইভ হয়ে যাবে, লাইভ হইতে অনেক ঝামেলা আছে, যদি লাইভ হয়ে যায়, একজন ভিজিটর এই পোস্টটা পড়ে এই কমেন্টটা দেখলেই সে চোখ বন্ধ করে এখানে ক্লিক করবে। এখন ক্লিক করে সে এই ওয়েবসাইটটাতে যে দেখবে যে আসলে এখানে $500 রিলেটেড কিছু নাই, তখন কি ভিজিটরটা চলে আসবে। তো আপনি বলতে পারেন যে এটা কেন করবে? স্প্যামার যারা আছে তারা এসইও নিয়ে মাথা ঘামায় না, তাদের কথা হচ্ছে ওয়েবসাইটে ভিজিটর আনা লাগবে, ভিজিটর এনে তারা হয়তো বা $500 কথা বলে অ্যাড ওয়েবসাইটের মধ্যে অ্যাড চলতেছে, অ্যাড দেখায় বা ওই $500 কামাইতে পারবে, এই জন্য সে বিভিন্ন ফর্ম টর্ম ফিল আপ করা, লিড কালেকশন, লিড জেনারেশন করতেছে। এই টাইপের বহু মার্কেটাররা সেই কাজ করে। সেই ক্ষেত্রে হচ্ছে মানে তাদের এসইও, ওই ওয়েবসাইটের জন্য এসইও কিছুই হবে না, বাট তাদের লিড টিড জেনারেট হবে, এই আর কি। মেইন পারপাসটা হচ্ছে এইটা, এই উল্টাপাল্টা অ্যাঙ্কর টেক্সট প্ল্যানিং করার। মানুষ অনেক সময় ইন্টেনশনালি এই টাইপের কাজকর্ম করে থাকে। যাই হোক, আমরা এই কাজকর্ম করবো না। যেটা বলতেছিলাম, কমেন্ট করার ক্ষেত্রে আমাদেরকে, আমরা যদি কোনো একটা লিঙ্কের অ্যাঙ্কর টেক্সট বা হাইপার লিঙ্ক করি, সেটা যাতে যেই অ্যাপ্রোপ্রিয়েট লিঙ্কে হয়, যে ওয়ার্ডটাতে আমরা হাইপার লিঙ্ক ক্রিয়েট করতেছি সেটা যাতে অ্যাপ্রোপ্রিয়েট লিঙ্কে হয়, অ্যাপ্রোপ্রিয়েট লিঙ্কে পৌঁছায়, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এবার হচ্ছে লিঙ্ক বিল্ডিং জিনিসটা কি? লিঙ্ক বিল্ডিং, এই যে আমি যে একটু আগে ব্যাকলিঙ্ক করার কথা বললাম না, যে আমরা বিভিন্ন ওয়েবসাইটে আমাদের নিজেদের ওয়েবসাইটটাকে ব্যাকলিঙ্ক করব, বিভিন্ন হাই প্রোফাইল ওয়েবসাইটগুলোকে আমরা ব্যাকলিঙ্ক করব। এই প্ল্যানিংটাই বেসিক্যালি হচ্ছে লিঙ্ক বিল্ড করার প্ল্যানিং। আপনি লিঙ্ক ব্যাকলিঙ্ক করার জন্য বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন ওয়েতে ব্যাকলিঙ্ক করবেন। আমরা আজকে দুই একটা প্র্যাকটিক্যালি দেখব অবশ্য। সো এই প্ল্যানিংটাকে বেসিক্যালি লিঙ্ক বিল্ডিং প্ল্যানিং বলা হয়ে থাকে। খুব নতুন কিছু বা খুব এক্সাইটিং কিছু না, ব্যাকলিঙ্ক করাটাকেই। আমি ব্যাকলিঙ্কের কথা আবারও রিপিট করি। গুগল যদি এখন বলছি আপনাদেরকে যে 20% প্রায়োরিটি দেয় ব্যাকলিঙ্কে, গুগল সবসময় একটা ওয়েবসাইটকে বিচার করে ওই ওয়েবসাইটটার সাথে কাদের লিঙ্কিং আছে। যেমন এগুলা নিয়ে আগে কথা বলছিলাম, আমি আবারও রিপিট করি, যে আপনি একটা পপুলার মানুষের সাথে আপনি একটা ছবি তুলছেন, ছবি তুলে ফেসবুকে দেন কিসের আশায়? দেন হচ্ছে যে মানুষজন ভাববে তার সাথে আমার খুব ভালো প্রোফাইল লিঙ্কিং আছে। হইতে পারে এমনও দুই রকমের ভাববে, এক হচ্ছে এই সেলিব্রিটি বা এই পপুলার লোকটার সাথে আপনার ভালো সম্পর্ক আছে, অথবা আপনি এমন সব ভালো জায়গায় যান যেখানে গেলে সেলিব্রিটিদের সাথে ছবি তোলা যায়। তো গুগলের ব্যাপারটা হচ্ছে কিছুটা এরকম, আপনার ওয়েবসাইটের লিঙ্কটা যদি ভালো ভালো ওয়েবসাইটের মধ্যে গিয়ে পাওয়া যায়, তখন গুগল ধরে নেয় যে এই ওয়েবসাইটটা মোটামুটি রেপুটেড পপুলার ওয়েবসাইট। এখন এগুলা করতে কমেন্ট বা ব্যাকলিঙ্ক করাটা খুব ঝামেলার, খুব পেইনফুল একটা কাজ। অনেক ক্ষেত্রে ব্যাকলিঙ্ক হবে, অনেক ক্ষেত্রে আপনি
আমি যতটা সহজভাবে বলছি যে আপনার নিজের ওয়েবসাইটের লিঙ্কটা আপনার আরেক ওয়েবসাইটে যে রেখে দিয়ে আসবেন, এটা এত সোজা কাজ না। 80% কেসে আপনি আরেকজনের ওয়েবসাইটে যখন লিঙ্কটা দিয়ে আসবেন, অ্যাজ অ্যান এক্সাম্পল আমি এখানে ধরেন কোরাস ট্রাস্ট, দিস ইজ আওয়ার ওয়েবসাইট, আমি এভাবে করে নাম দিলাম ওয়েবসাইট। ও এখানের মধ্যে আমার এখানে ওয়েবসাইট দেওয়ার আলাদা অপশন আছে, আমি এখানের মধ্যে কোরাস ট্রাস্ট দিয়ে দিলাম। এখানে দেওয়া একই কথা। আমি দিলাম এখানে হচ্ছে নাইস আর্টিকেল দিলাম, আর এখানের মধ্যে আমার নাম, ইমেল অ্যাড্রেস এবং ওয়েবসাইট দিয়ে দিলাম। আচ্ছা, এটা সেভ না করলেও এবার আমি কমেন্ট করে দিলাম। নাড়াচাড়া করছে না কেন? সে নেট চলে গেল নাকি? It looks like that you are already said that. আচ্ছা, বুঝতে পারছি, মানে প্রথমবারেই সে নিয়ে নিছে। এখনো দেখাচ্ছে আর করার দরকার নাই, দুইবার দিয়ে দিছে অলরেডি। এই কমেন্টটা যে গেছে, এইটা আমাদের মনে হইতে পারে, বা আপনাদেরকে এতক্ষণ যা বললাম তাতে মনে হতে পারে যে আমি একটা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে পারছি হোন্ডা লাইফের সাথে কোরাস ট্রাস্ট বাংলাদেশের, বাট হয় নাই। কেন হয় নাই? এই কমেন্টটা আমি আবার অ্যাপ্রুভ করা লাগবে। যদি অ্যাপ্রুভ করি তাহলে কোরাস ট্রাস্টের সাথে একটা ব্যাকলিঙ্ক ক্রিয়েট হবে, আদারওয়াইজ হবে না। একটু ওয়েট করেন, একটু সময় দেন। আনাস ভাই, নেট ঠিক টাইমে থাকা না করার কারণে আমি ক্লাস করতে পারি নাই প্রথম দিয়া। ওহো, আপনার বন্ধু বলছে আপনি নাকি ভুলে গেছেন ক্লাসের কথা। বুঝলাম না ভাইয়া। আপনি নাকি ভুলে গেছেন ক্লাসের কথা। না না, ওই যে আপনার আমার ওয়াইফাই প্রবলেম হচ্ছিল, তো তার বৃষ্টি ছিল দেখে এই কারণে ছিল না আর কি। কিছুক্ষণ আগে আসলো, এই কারণে ঢুকলো। বুঝতে পেরেছি। ওকে, হ্যাঁ, এখনো কি হয়েছে? আচ্ছা, তো আশা করি বুঝতে পারছেন যে এতটা সোজা হবে না। ওয়েবসাইটের মালিক যদি কন্টেন্টটা আপলোড না করে, অ্যাপ্রুভ না করে, তাহলে ব্যাকলিঙ্ক ক্রিয়েট হচ্ছে না। আবার আসার ব্যাপার হচ্ছে 20% যেসব ওয়েবসাইট আছে, অনেক ওয়েবসাইট আছে যেগুলোতে অ্যাপ্রুভালের দরকার হয় না, পোস্ট করলে সাথে সাথে অটোমেটিক্যালি অ্যাপ্রুভ হয়ে যায়। আবার এমনও ওয়েবসাইট আছে যেগুলোর মধ্যে অ্যাপ্রুভালের আসলে কোশ্চেনই আসে না। আমরা সেগুলো নিয়ে এই আজকের ক্লাস, কালকে আগামী ক্লাসের মধ্যে মোটামুটি ব্যাকলিঙ্ক বা অফ পেজ অপটিমাইজেশন নিয়ে আমাদের মোটামুটি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, সো অ্যাঙ্কর টেক্সট প্ল্যানিং কি বুঝতে পারছেন, লিঙ্ক বিল্ডিং কি আশা করি সেটাও বুঝতে পারছেন, যে আমরা বিভিন্নভাবে বিভিন্ন ওয়েবসাইটে আমাদের নিজেদের ওয়েবসাইটের লিঙ্ককে অ্যাড করার চেষ্টা করব। এই যে একটা প্ল্যানিং, এটাকে লিঙ্ক বিল্ডিং প্ল্যানিং বলা হয়ে থাকে। আচ্ছা, আমাদের যে হাজার হাজার লিঙ্ক বিল্ডিং করতে হবে বা ব্যাকলিঙ্ক করতে হবে এইরকম না। আগে এরকম চিন্তা ভাবনা ছিল, মানুষ হাজার খানিক ব্যাকলিঙ্ক করার চেষ্টা করতো, বাট এইটা ভুল, এই চিন্তাটা ভুল। আপনি কোয়ালিটি, আমাদেরকে কোয়ালিটি ব্যাপারটা মাথায় রাখতে হবে। কোয়ালিটি ফুল ব্যাকলিঙ্ক করতে হবে। সেটা যদি 20টা হয়, এই 20টা লিঙ্ক দিয়ে আমাদের ওয়েবসাইটের র্যাঙ্কিংয়ের কাজ হয়ে যাবে, গুগল র্যাঙ্কিং দিয়ে দিবে। সো প্ল্যানিংয়ের মধ্যে এটাই রাখতে হবে যে আমরা কোয়ালিটিফুল লিঙ্ক, আমাদের ব্যাকলিঙ্ক করতে কষ্ট হোক, বাট আমরা 20টা 50টা, মানে খুব বেশি না, কোয়ালিটিফুল ওয়েবসাইটের মধ্যে আমাদের ব্যাকলিঙ্কগুলা, আমাদের ওয়েবসাইটের লিঙ্কগুলা রাখবো বা অ্যাড করে আসবো। আচ্ছা, এর মধ্যে একটা কি কমেন্ট ব্যাকলিঙ্ক। আচ্ছা, কমেন্ট ব্যাকলিঙ্কটা কি?
কমেন্ট ব্যাকলিংকটার সাথে হচ্ছে ব্লগের রিলেশন। প্রত্যেকটা ওয়েবসাইটেই মোটামুটি কম বেশি ব্লগ থাকে, ব্লগের মধ্যে কমেন্ট করার অপশান থাকে। আপনি ব্লগের মধ্যে কমেন্ট করার মাধ্যমে এই যে নাম, ইমেল এবং অ্যাড্রেস ওয়েবসাইট দিয়ে আসতেছেন। আপনি যদি খুব সুন্দর কোনো কমেন্ট করেন লাইক যদি খুবই, আমি বাংলিশ লিখলাম, খুবই সুন্দর এবং কার্যকরী একটি আর্টিকেল, প্লিজ এই টাইপের আর্টিকেল আরও বেশি শেয়ার করবেন, থ্যাঙ্কস এ লট ফর শেয়ারিং। এই টাইপের কথাবার্তা লিখে যদি আপনি আস্তে করে নিজের নাম, এই ওয়েবসাইট এভাবে করে অ্যাড করে দিয়ে কমেন্ট করে দেন, যখন ওয়েবসাইটের ওনার এইটা পড়বে, তার কাছে নোটিফিকেশান যাবে, সে যখন এটা পড়বে তখন সে এইটাকে অ্যাপ্রুভ করে দিবে, কারণ সে কন্টেন্টটা লিখছে। এটা এখনও কিন্তু শো করতেছে না, আমি একটু আগে পাঠিয়েছি সেটা অ্যাপ্রুভ হয় নাই, শো করতেছে না, বাট অ্যাপ্রুভাল দিলে এইটা এই জায়গাটার মধ্যে কমেন্ট সেকশনের মধ্যে শো করবে যে আনাস আনসারী এই কমেন্টটা করেছে। ঠিক আছে? সো আরেকজন ভিজিটর যখন পড়তে আসবে এই ওয়েবসাইটটার কন্টেন্টটা পড়ে যখন দেখবে এই কথাটা লিখছে, তখন ওই ভিজিটরটাও এই কন্টেন্টটাকে পজিটিভলি নিবে, বা এই ওয়েবসাইটের মালিক দেখাইতে চাইতেছে যে সে যে ভালো কন্টেন্ট লিখছে, একজন কমেন্টর খুব সুন্দর একটা ফিডব্যাকও দিছে। এটা ওয়েবসাইটের মালিক দেখাতে চাইবেই। এই জন্য সে কন্টেন্টটাকে অ্যাপ্রুভ বা লাইভ করে দিবে। তো যাই হোক, এখন আমাদেরকে ফোকাস করতে হবে যে দুইটা জিনিসের দিকে। প্রথমটা হচ্ছে কোয়ালিটিফুল ওয়েবসাইট খুঁজে বের করা। প্রথম কাজ হচ্ছে ব্লগ কমেন্টিংয়ের জন্য কোয়ালিটিফুল ওয়েবসাইট খুঁজে বের করা। এর আগে অবশ্যই ওই ওয়েবসাইটটা আমার বিজনেসের সাথে রিলেভেন্ট হইতে হবে। তার আগে কথা হচ্ছে আমার ওয়েবসাইটটার সাথে রিলেভেন্ট ওয়েবসাইট হইতে হবে, সেটার ব্লগ করা, এই ব্লগে কমেন্ট করার সেকশন থাকতে হবে, তাহলে আমি তার সাথে ব্যাকলিংক করার ওয়ে আছে। এখন আমি এই হোন্ডা লাইফের এক্সাম্পল দিব না। হোন্ডা লাইফ একটা লোকাল ওয়েবসাইট, এইটাতে ইন্টারন্যাশনাল বা বাংলাদেশে আমার রিলেটেড ওয়েবসাইটের সংখ্যা কম, ওগুলাতে ব্লগ টক আর্টিকেল খুব একটা লেখা হয় না, যে কারণে ওইটা আপনাদেরকে এই ওয়েবসাইটটার হচ্ছে আমরা লোকাল এসইও করব, যেটা আমরা এইখানে কথাবার্তা বলবো। 16 নাম্বার আপনাদের আগামী ক্লাসের পরের ক্লাসে লোকাল এসইও নিয়ে কথাবার্তা বলবো, যেহেতু এটা লোকাল ওয়েবসাইট। ইন্টারন্যাশনাল ওয়েবসাইটের ক্ষেত্রে আপনাকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে? সো অ্যাজ অ্যান এক্সাম্পল, আমি বহু আগে এটা করছিলাম অবশ্য। আপনাকে খুঁজে বের করতে হবে সেই সব ওয়েবসাইটগুলো যেগুলো আপনার বিজনেসের সাথে রিলেভেন্ট এবং কোয়ালিটিফুল বলতে কি গুগল সেগুলোকে চেনে। সো মোটর সাইকেল দিলাম প্লাস, এইসব আপনারা আগেও দেখছেন, এটা এখানে না করে এই ব্রাউজার দিয়ে করি। এগুলো মোটামুটি আপনাদেরকে আগেও দেখানো হয়েছে। মোটরসাইকেল প্লাস অ্যাড এ কমেন্ট, মোটরসাইকেল রিলেটেড যেসব কন্টেন্টগুলোর মধ্যে মোটরসাইকেল রিলেটেড কথাবার্তা আছে এবং যেসব পেজগুলোর মধ্যে অ্যাড এ কমেন্ট, আমার এটাতে কি আছে দেখেন একটু যদি খেয়াল করি, লিভ এ কমেন্ট আছে। এটা হচ্ছে লিভ এ কমেন্ট, অ্যাড এ কমেন্ট, লিভ এ কমেন্ট, এই টাইপের কথাবার্তা দিয়ে আমরা সার্চ দিব। যেমন এটাতে সার্চ দিলাম, আপনার যদি কান্ট্রি স্পেসিফিক হইতে হয়, যে আপনি একটা স্পেসিফিক কান্ট্রির জন্য
স্পেসিফিক কান্ট্রির জন্য সার্চ করতেছেন সেই ক্ষেত্রে কান্ট্রিটা মেনশন করে দেন, অথবা সেটিংসে যে আপনাদেরকে দেখানো হয়েছে কান্ট্রিটা আপনি সিলেক্ট করে দেন। ওকে, সো মোটরসাইকেল রিলেটেড ব্লগও খুব একটা বেশি নাই, এখানের মধ্যে অ্যাড এ কমেন্ট দেখেন এখানে শো করতেছে। এখন আমরা এই লিঙ্কটাতে যাই, লিঙ্কটাতে গেলে ডসও খাওয়া লাগতে পারে। কেন ডস খাওয়া লাগতে পারে বলি, এখানে যে অ্যাড এ কমেন্ট বলতেছে যে তুমি যে হিসাবে সার্চ দিছো সেই হিসাবে অপশন আছে। তো আমি এখানে অ্যাড এ কমেন্ট অপশনটাতে একটু খুঁজি, অ্যাড এ COMMENT সার্চ দিলাম, অ্যাড এ কমেন্ট কোথায়, হাইলাইট অল, অ্যাড এ কমেন্ট কোথায় আছে, এইটা আছে হচ্ছে ইনস্টাগ্রামের স্ক্রিনশটের ভিতরে। এইখানে আমরা ব্যাকলিঙ্ক করতে পারবো না এই ওয়েবসাইটের মধ্যে। এর আগের বারও দেখাই যে আমি ব্যাকলিঙ্ক করতে পারি নাই। আচ্ছা, এবার আসি হচ্ছে এইটাতে রাইট ভিশন, এটাতে একটু ঢুকি, এইটার মধ্যে আমার মনে হয় না ওই অপশন আছে। তারপরে খুঁজি অ্যাড এ কমেন্ট, ওই একই কাহিনী এখানের মধ্যে দেখাচ্ছে। ব্যাকে আসি, লার্ন টু রাইড এ মোটরসাইকেল দেখি, এখানে বলতেছে যে এই যে পেজটা এটার মধ্যে অ্যাড এ কমেন্ট অপশন আছে। আমি এই যে দেখেন এটাতে অ্যাড এ কমেন্ট অপশন আছে, কিন্তু কিভাবে করবে এটা একটু দেখি। দিস ওয়ান, লার্ন টু রাইড এ মোটরসাইকেল, গো সাম বাকেট লাইফ এক্সপিরিয়েন্স ইনসাইড, encouragement to share. Before I die, I want to learn how to ride motorcycle. Have listed learn to ride motorcycle as known as there. এখানের মধ্যে কোনো কন্টেন্ট দেখতে পাচ্ছি না, বাট আমাদের কি ব্যাকলিঙ্ক করার একটা ওয়ে আছে। আমি এটা একটু দেখি, মাঝে মাঝে উড়াল দিতে কার না ইচ্ছা করে। লক্ষ্য উদ্দেশ্য, did this during college in Orlando. Dad always loved riding. I would like to join him. My parents had bikes. বাকিরা কি কমেন্ট করছে এটা একটু দেখে নেওয়া ভালো। I want to ride on a long trip on motorcycle. আচ্ছা, এখানে মোটরসাইকেল রিলেটেড একটা আমরা ব্যাকলিঙ্ক করতে পারি। আমরা একটা জায়গা পাইছি, লগ ইন টু, এখানে আমার বলতেছে যে আমাদের ফেসবুকের থ্রুতেই কমেন্টটা করতে হবে, কোনো সমস্যা নাই, করব। বাট এই ওয়েবসাইটটা, যে ওয়েবসাইটটাতে ব্যাকলিঙ্ক করতে যাইতেছি, এই ওয়েবসাইটটার অবস্থা আমাদের ওয়েবসাইটের চাইতে ভালো হইতে হবে। সেটার জন্য কি করতে হবে, ডোমেইন অথরিটি চেকারের মাধ্যমে এই ওয়েবসাইটটার ডোমেইন অথরিটি কেমন সেটা আমাদেরকে দেখতে হবে। আমি লিঙ্কটাকে কপি করে এখানে পেস্ট করে সার্চ দিই, মিনিমাম 30। এটার যে অথরিটি চেকার, এটার অথরিটি, এটার মার্কিং করা হয় 0 to 100 এই ওয়েবসাইটটার লিঙ্কিং আছে কত, 0 to, এটার আছে 31। আমি মাত্র বলছি যে মিনিমাম 30 থাকতে হবে, এটার 31 আছে। ওকে ফাইন, আমরা এটাতে ব্যাকলিঙ্ক করতে পারি, চেক করে নিতে হবে। আর আমি আমার নিজেরটা একটু চেক করি, আমারটার অবস্থা খুবই খারাপ, এটা নিয়ে খুব একটা কাজ করা হয় নাই। আমি একটু নিজেরটা একটু চেক করি, এটার হয়তো বা অথরিটি নাই বা 5 থাকতে পারে। নো অথরিটি ইজ বিকজ ইট হ্যাজ এ উইক ব্যাকলিঙ্ক প্রোফাইল। এটার ব্যাকলিঙ্ক করা হয় নাই। 28টা ওয়েবসাইটের সাথে ব্যাকলিঙ্ক আছে। লিঙ্কিং ওয়েবসাইট ডু ফলো আছে 4%, 1% কই গেল। টোটাল 72টা ব্যাকলিঙ্ক আছে, যেটার মধ্যে 4% হচ্ছে ডু ফলো। বাইরের ওয়েবসাইট বা বিভিন্ন মানুষজন। এখন ব্যাকলিঙ্কের ক্ষেত্রে আরেকটা কথা বলে নেই, আমি একটা পপুলার ওয়েবসাইট, কেউ যদি আমার লিঙ্কটা নিয়ে আমার অজান্তে আমার লিঙ্কটা নিয়ে কেউ
নিজের ওয়েবসাইটের মধ্যে পাবলিশ করে দিল, তখনও কিন্তু আমার জন্য একটা ব্যাকলিঙ্ক ক্রিয়েট হয়ে যাচ্ছে। আমি আবারও বলি, আমি একটা পপুলার বিজনেস অথবা কেউ একটা দেখা গেছে খুলছে, ওয়েবসাইট খুলছে, হোন্ডা শোরুমস ইন বাংলাদেশ, বা তার ওয়েবসাইটটাই হচ্ছে হোন্ডা রিলেটেড, মোটরসাইকেল রিলেটেড ওয়েবসাইট, তার কথাবার্তা বলে। সো সে তার একটা ব্লগ ক্রিয়েট করছে, ব্লগের মধ্যে লিখছে যে বেস্ট হোন্ডা শোরুম ইন ঢাকা, এই রিলেটেড একটা ব্লগ ক্রিয়েট করছে। লিখতে যে সে আমার নাম লিখছে এবং আমার লিঙ্কটা সে ওইখানের মধ্যে অ্যাঙ্কর টেক্সট হিসেবে তার ওই কন্টেন্টের মধ্যে অ্যাড করে দিয়েছে। সেই ক্ষেত্রে কি আমি একটা ব্যাকলিঙ্ক পেয়ে যাচ্ছি। সো এরকম কিছু ওয়েবসাইট, 2-4টা ওয়েবসাইট বিভিন্ন কারণে আমাদেরকে ব্যাকলিঙ্ক করে দিয়েছে, আমাদের বিজনেসের পারপাসে সে ব্যাকলিঙ্ক করে দিয়েছে, সে দ্যাটস ওকে। এতটুকু মাথায় রাখি যে আমার ব্যাকলিঙ্ক কম, এই জন্য হচ্ছে আমার এখানে কোনো ডোমেন অথরিটি দেখাচ্ছে না। ব্যাকলিঙ্ক ট্যাকলিঙ্ক করলে আর কি ডোমেন অথরিটি আসবে। সো যাই হোক, আমি জানলাম যে এই ওয়েবসাইটটা আমার ওয়েবসাইটের চাইতে এই ওয়েবসাইটের অবস্থা ভালো, ডোমেন অথরিটি ভালো, আই শুড ব্যাকলিঙ্ক ইন দিস ওয়েবসাইট। ওকে, আই ওয়ান্ট টু লার্ন টু রাইট, এখানের মধ্যে কেউ ব্যাকলিঙ্ক ট্যাকলিঙ্ক করছে। এখন এখানে লগ ইন করতে হবে আগে। ওকে, আমি একটা কন্টেন্ট লিখছি, ভাই দিয়ে কিভাবে বুঝবো কি কন্টেন্ট লেখা লাগবে? এই কন্টেন্টটার মধ্যে খুব একটা কথাবার্তা লিখা নাই। সে জাস্ট একটা কোশ্চেন করছেন, গট সাম বাকেট লিস্ট এক্সপিরিয়েন্স, ইনসাইট অর এনকারেজমেন্ট টু শেয়ার। কোশ্চেন কই? কোশ্চেন হচ্ছে এটা, লার্ন বিফোর আই ডাই ওয়ান্ট টু ডাই। সে একটা, এটা বাকেট লিস্ট কি টাইপের ওয়েবসাইট? যাই হোক, আমার একটা জিনিস, আমরা কিভাবে বুঝবো যে কি টাইপের কমেন্ট করতে হবে? আমরা ব্লগ সাইটগুলোতে গেলে কোনো না কোনো কন্টেন্ট আমরা দেখতে পাবো, আমাদেরকে কন্টেন্টটা পড়ে বুঝতে হবে কি টাইপের কন্টেন্ট, তার উপর বেস করে কমেন্ট করতে হবে। আদারওয়াইজ যারা কমেন্ট করেছে তাদেরগুলো দেখে বুঝতে হবে এটা কি টাইপের কন্টেন্ট, এবং সেই বেস আপ করে আপনাকে কন্টেন্ট লিখতে হবে। এখন যাই হোক, দিস ইজ মাই ওয়েবসাইট। আমি এখন একটু আগে যেই অ্যাঙ্কর টেক্সটের কথা বলছি, বা হাইপার লিঙ্ক টেক্সট, হাইপার লিঙ্ক ট্যাগ W3 স্কুল, ট্যাগটা আবার নিলাম, এইখানে পেস্ট করলাম। এইখানের মধ্যে আমি এটা সরিয়ে দিয়ে আমার লিঙ্কটা আমি দিয়ে দিলাম এটার ভিতরে। কোথায় গেল? এই যে এটার ভিতরে দিয়ে দিলাম, এবং এখানের মধ্যে লিখে দিলাম, রিমুভ করে দিলাম, হোন্ডা লাইফ। দিস ইজ মাই ওয়েবসাইট, ভিজিট টু লার্ন অ্যাবাউট মোটরসাইকেল। কারো কোনো কোশ্চেন থাকলে করে ফেলবেন প্লিজ। আচ্ছা, এখন আমি এটা কপি করে নিছি, লগ ইন করতে হবে, লগ ইন করে নেই। লগ ইন হয়ে গেছি। যাই হোক, আমি কপালবেলা আমি এটা করে নিছিলাম, মানে কপি করে নিছিলাম। আপনারা যাই লিখবেন না কেন কপি করে রাখবেন, নাইলে কিন্তু আবার পোস্ট করতে ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, এদিকের মধ্যে ঝামেলা হইলো এই যে এটার যে ড্যাশবোর্ডটা, এটা হচ্ছে ফেসবুকের ড্যাশবোর্ড। ফেসবুকের ড্যাশবোর্ডে আমরা যে অ্যাঙ্কর টেক্সটটা ক্রিয়েট করছি, ওটা খুব একটা কার্যকরী না, মানে সেটা লুকায় না। এটা ফেসবুকের ড্যাশবোর্ড হওয়াতে এটা লুকাচ্ছে না। যাই হোক, আমি এটাকে ডিরেক্ট এইভাবেই দিয়ে দিচ্ছি, যেহেতু এখানে অ্যাঙ্কর টেক্সট কাজ করতেছে না, এইভাবে দিয়ে দিচ্ছি। দেখতে খারাপ লাগতেছে, বা কিচ্ছু করার নাই, আমার যেহেতু ব্যাকলিঙ্ক করতে হবে।
hondaLibrary.com ডিজিটাল লার্ন এবং মোটরসাইকেল ডান। এটাকে একটু রিলোড দেই। আমার কন্টেন্টটা কোথায়? আমার কন্টেন্টটা এই যে চলে গেল না, দাঁড়ান একটু দেখি, ওল্ডেস্ট নিউজে যাই, আমারটা কি আছে না হারায় গেছে। ওল্ডেস্ট নিউজেস্ট সর্ট আমারটা রিকোয়েস্ট চলে গেছে, এটাতে সাথে সাথে আমি ভাবছিলাম লাইভ হবে, বাট সাথে সাথে লাইভ হইল না। বাট আমি রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি আমার কন্টেন্টটার জন্য। এই ওয়েবসাইটের মালিক যদি দেখে পছন্দ হয় আমার কন্টেন্টটা লাইভ করে দিবে এবং এদের মধ্যে এখানে শো করতে থাকবে। সো এটা এখন আমি পর্যন্ত কি শিওর না, আমি এখনো পর্যন্ত কিন্তু শিওর না যে এই কন্টেন্টটা আমার লাইভ হইল কি হয় নাই, বা এই ব্যাকলিংটা হইল কি হয় নাই, এটা এখনো পর্যন্ত কিন্তু আমি শিওর না। তো যাই হোক, আমি আরেকটাতে ট্রাই করে দেখি। এই জিনিসটা, এই ব্লগ কমেন্টিং করার ব্যাপারটা একটু পেইনফুল, মানে খুব ইজিলি আপনারা এটা করে ফেলতে পারবেন না। ব্লগ কমেন্টিং বা ব্যাকলিংক, আমি বারবারই বলতেছি ব্যাকলিংকের কথা, যে ব্যাকলিংক ক্রিয়েট করাটা একটু টাফ। অ্যাড কমেন্ট কোথায় আছে? ওই যে এটা ইনস্টাগ্রামেরটাই বারবার দেখাচ্ছে। দেখিয়ে দিবে, এই মোটরসাইকেল রিলেটেড খুব একটা নাই। ওকে, এইটার মধ্যে দেখি কোনো অ্যাড কমেন্ট অপশন আছে কিনা। এটার মধ্যে ইনস্টাগ্রাম, দেখি একটা কন্টেন্ট টেক্সে ভদ্রলোক এফ দিয়ে সার্চ দিয়ে দেখি এই জায়গা। এটা আবার ইনস্টাগ্রামে চলে যাবে। এখান থেকে যদি আমি, না ইনস্টাগ্রাম না, এখানেই থাকবে। অ্যাডে কমেন্ট আমি একটা করছিলাম যে দেখি এটাকে পাঠায় দেওয়া যায় কিনা। এই যে কন্টেন্টটা কি এর আগে এটা পড়ে নেই, নাহলে আন্দাজে মেরে তোলাম না। টপ 3 ফাস্টেস্ট মোটরসাইকেল ইন GTA 5। তো আমাদেরকে কন্টেন্টটা মোটামুটি পড়ে নিতে হবে। প্রথমটার কথা বলতেছে যে হ্যাকুচৌ পেগাসি ব্যাটি, তারপরে আরেকটা দুই, 3 নাম্বার কোথায়? ডেথ বাইক 3 নাম্বারটা কোথায় দেখাচ্ছে না তো। সে 3 নাম্বারটার কথা কি করে না, এখান থেকে আমাকে এই কন্টেন্টটাকে সরা দিতে হবে। আমাকে এই রিলেটেড কন্টেন্ট লিখতে হবে। ফাস্টেস্ট মোটরসাইকেল ইন GTA 5। In the offer that play the players of a layout of vehicles would। এখন এটাতে ব্যাকলিং করার আগে কি আমাকে ওয়েবসাইটটার ডোমেন অথরিটিটা চেক করে নিতে হবে না? আমি একটু ওয়েবসাইটটার ডোমেন অথরিটি চেক করে নেই। ইউজ ডোমেন অথরিটি, ইউজ, এটার সাথে ব্যাকলিং করতে পারলে মোটামুটি একটা কিছু স্পোর্টস কেডা, এটা মোটামুটি একটা ভালো ব্যাকলিংক হবে। গুগল এটাকে খুব, ডোমেন অথরিটি এটা AHREF নামের এই কোম্পানিটার একটা ফিচার যেটাকে গুগলও সাপোর্ট করে। এই জন্য আমরা এই টুলটার মাধ্যমে ডোমেন অথরিটি চেক করে করে বেসিক্যালি ব্যাকলিংকগুলো করে থাকি। আচ্ছা, এখন আবার আমার এটা পড়তে হবে, এটা পুরো বুঝতে হবে কন্টেন্টটা কি রিলেটেড, কি লেখা যায়।
এই সময়টাতে বেশি fascination about motorcycles, especially for the fast one. কমেন্ট যত বড় হবে আপনার ওয়েবসাইটের ওনার বুঝবে যে লোক অ্যাকচুয়ালি কমেন্ট করার পারপাসেই আসলে এই লিঙ্কটা শো করছে। আপনি যদি ছোট ছোট কমেন্ট করে ব্যাকলিঙ্ক করেন ওইসব কমেন্টগুলো অ্যাপ্রুভাল পাওয়ার সম্ভাবনা খুবই কম। এই যে আমি একটা লিখলাম one of the best bike in GTA 5 thanks। এরপরে থ্যাঙ্কস তো মনে দিয়ে দিছি একবার, এটার মধ্যে দেখি। also write content blogs on motorcycles, also write blogs on motorcycle. Thanks for your nice done। সাইন আপ করতে হবে, আমি এটাকে কপি করে নিই। কোনটার মধ্যে যেন আমার অরিজিনালটা আছে, ভুলে গেছি বুঝছেন। দেখি এটার মধ্যে আছে কিনা। এটার মধ্যে নাই, এটার মধ্যে দেখি এর মধ্যে অ্যাকাউন্ট আছে। Hi, thanks for your comment. Your comment is sent for modification. When the comment is approved, your comment will be visible on site. Thanks for your patience. বোঝা গেছে কিভাবে বা কোন কোন পার্সপেক্টিভ থেকে আমরা ব্লগ কমেন্টিং করব। একটু ঝামেলার, একটু পেইনফুল, বাট যতগুলো করা যায়। বাট মেক শিওর করতে হবে দুইটা জিনিস আমার বিজনেসের সাথে ব্লগ কমেন্টিংয়ের ক্ষেত্রে মাথায় রাখবেন। আমার বিজনেসের সাথে রিলেভেন্ট বিজনেস কিনা, প্লাস এটা ডোমেন অথরিটি ভালো কিনা। বোঝা গেছে কি? জি ভাই, বুঝতেছি ভাই। জি ভাইয়া। ওকে, যাও। আচ্ছা, গেল ব্লগ কমেন্টিং। যতটুকু দেখাইছি ততটুকুই আপনাকে খুঁজে বের করতে হবে। ধরেন এখানে যে সার্চ দিলাম, আমার এই নিশটার ক্ষেত্রে বলে নিচ্ছি, এই নিশটা খুবই দুর্বল একটা নিশ। আমি অনেক সার্চ দিয়ে দেখছি, খুব একটা ভালো পাওয়া যায় না। তারপরে এখানে হিউজ পরিমাণ, খুব একটা বেশি খুঁজি নাই। ধরেন এই 9 নাম্বার পেজে যাও যদি যাই, হয়তো বা আমার এই অ্যাডে কমেন্ট রিলেটেড, ম্যাচ টু ব্রেক রিডিউস, বাইক রিলেটেড টুকটাক কথাবার্তা থাকতে পারে, মানে কন্টেন্ট থাকবে। মোটরসাইকেল অ্যাডে কমেন্ট, নাইস কভার ফটোস রিলেটেড, সে আবার একটা কন্টেন্ট লিখছে। প্রত্যেকটা এখানে আপনি যখন সার্চ দিবেন মোটরসাইকেল অ্যাডে লিঙ্ক, আমি বলছি অ্যাডে কমেন্ট, এটাতে সার্চ দিয়ে 1 থেকে 10 পর্যন্ত 100টা রেজাল্ট আছে। প্রত্যেকটা পেজে 10টা করে রেজাল্ট হলে 10টা পেজে 100টা রেজাল্ট। 100টা রেজাল্টের মধ্যে আপনি 100টা লিঙ্কের মধ্যে অন্তত 5টা বা 10টার মধ্যে মিনিমাম আপনি ব্যাকলিঙ্ক করার মতো ওয়েবসাইট পাবেন। সেগুলোর মধ্যে ব্যাকলিঙ্ক করে দেন, হয়ে গেল। অ্যাডে কমেন্ট গেল। এবার হচ্ছে লিভ এ কমেন্ট দিয়ে সার্চ দেন। এবার হচ্ছে লিভ এ কমেন্ট। ভাই একটা কোশ্চেন ছিল, বলেন। সেটা হচ্ছে আমার ওয়েবসাইট সম্পূর্ণ নতুন, তো আমি যে সার্ভিস করি বা আমার যে প্রোডাক্ট, এই প্রোডাক্টে ধরেন একটা বড় একটা ওয়েবসাইট আছে, অনেক পরিচিত। ওকে,
তারা কোথায় কোথায় কমেন্ট করে বা তারা কোথায় কোথায় ব্লক কমেন্ট করতেছে, হ্যাঁ এইটা কোন কোন কমেন্ট করতেছে, এইটা আমি কি খুঁজে পাওয়ার কোনো ওয়ে আছে হ্যাঁ আমার? হ্যাঁ আছে 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 আছে। এইটা ধরেন অনেকভাবে আছে, বুঝতে পারছেন? লিঙ্ক স্পাইডার, আমি এসিএম রাশ দিয়ে একটা টুল দিয়ে আপনাকে বলে দিই, এরকম আপনি সার্চ দিবেন লিঙ্ক স্পাইডার বা কম্পিটিটর ব্যাকলিঙ্ক চেকার সার্চ দিবেন, তাহলেই পাবেন। যেমন এসিএম রাশ, এটাতে যান, এটাতে যাওয়ার পরে ধরেন আমার একটা কম্পিটিটরের কথা আমি বলি যে ইয়ামাহা, ধরেন এসিআই মোটরসাইকেল দিলাম, এসিআই বা ইয়ামা মোটর এইটা দিলাম, একটা কম্পিটিটর কোথায় কোথায় ব্যাকলিং করছে আমার এটা দেখার দরকার। আমি এটাকে কপি করলাম, কপি করে ড্যাশবোর্ডে পেস্ট করে দিলাম। আপনাদেরকে কিওয়ার্ড রিসার্চের সময় এসিএম রাস্টার সম্পর্কে টুকটাক দেখানো হয়েছিল, যাই হোক। ওকে, ইয়ামা মোটর, নিচে নামেন, ব্যাকলিং কোথায়, মোর অর্গানিক কম্পিটিটরস ব্যাকলিংস দেখেন, ভিউ ডিটেলসে যাই। এটা একটা ইন্টারন্যাশনাল সাইট, তো জাপানি দুনিয়ার বিভিন্ন জায়গায় তারা ব্যাকলিং করে ফেলছে, বুঝছেন? আচ্ছা, লোড হোক। এই যে যদি আমরা বুঝতে পারতেছি না, আমরা দেখে বুঝতে পারতেছি না এগুলো কি টাইপের ওয়েবসাইট। সোর্স পেজ টাইটেল, নিচে নামতে থাকি, ভিউজ পরিমাণ। এখানে আমি মানে দেখাইতে গেছি আরও ভুল উল্টাপাল্টা দেখাইতেছি, মানে উল্টাপাল্টা একটা ওয়েবসাইট দিয়েছি। ভালো একটা ওয়েবসাইট, আপনি আপনার কম্পিউটার ওয়েবসাইটে এভাবে সার্চ দিয়ে ব্যাকলিঙ্ক অপশানে আসলে এই টুলটার মাধ্যমে মোটামুটি 20-30টা ভালো ভালো ওয়েবসাইট, যারা আপনার কম্পিউটার ভালো ভালো যেসব 20-30টা ওয়েবসাইটে সার্চ এই ব্যাকলিং করছে সেগুলো শো করবে। এছাড়া এই রিলেটেড আরও অনেক টুল আছে, ব্যাকলিং স্পাইডার নামে একটা আছে, কম্পিটিটর ব্যাকলিং ফাইন্ডার নামে আছে, বিভিন্ন নামে আছে। আপনি সার্চ দিবেন, ফ্রি টুল, প্রত্যেকটারই পেইড ভার্সন আছে। পেইড ভার্সনে আপনি যতগুলা মানে ফ্রি টুলগুলোতে জানেন লিমিটেশন হয়তো বা 50-100টা বড় জোর দেখাইতে পারে ফ্রিতে আপনার কম্পিউটারের ব্যাকলিংগুলা। আর পেইড ভার্সনে গেলে আপনি মোটামুটি যতগুলো আছে কম্পিউটারের ব্যাকলিং সবগুলাই শো করবে। মৃণাল ক্রান্তি সাহেব, বুঝতে পেরেছেন? জি ভাইয়া, বুঝতে পারছি ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা। সো আমি যেটার কথা বলতেছিলাম যে কথা চেঞ্জ করে মোটরসাইকেল গেল, তারপর আমি এবার সার্চ দিব হচ্ছে বাইক দিয়ে সার্চ দিব। ব্ল্যাক কমেন্টিং এর জন্য লিভে কমেন্ট আছে, শেয়ারে কমেন্ট বা শুধু কমেন্ট লিখে সার্চ দিবেন। সো ব্লক কমেন্টিং এর পাওয়ার খুবই, এসইওর মধ্যে ব্যাকলিঙ্ক অফ পেজ অপটিমাইজেশনের মধ্যে ব্লক কমেন্টিং এর ইম্পর্টেন্স এখন খুবই কম। আমার সাজেশন হচ্ছে এই অফ পেজ অপটিমাইজেশনের এই পার্টটা, ব্লক কমেন্টিং পার্টটা একদম সবার শেষে করবেন। বাকি সব অফ পেজ অপটিমাইজেশন করে অন্যান্য যেসব ব্যাকলিঙ্ক করার ওয়ে আছে সেগুলো আগে শেষ করে তারপরে ব্লক কমেন্টিং করতে আসবেন। আপাতত আমরা ব্লক কমেন্টিং নিয়ে এতটুকুই রাখি। এইবার আমরা যাই ব্লক কমেন্টিং বা কমেন্ট ব্যাকলিঙ্ক একই জিনিস। এবার আসি হচ্ছে প্রোফাইল, এটাকে কি বলে, প্রোফাইল শেয়ারিং। আচ্ছা, প্রোফাইল শেয়ারিং কই গেল? প্রোফাইল শেয়ারিং, সোশ্যাল বুকমার্কিং খুবই ইজি জিনিস ভাই, আমি বলতেছি। প্রোফাইল শেয়ারিং না, সরি, প্রোফাইল ব্যাকলিঙ্ক আর সোশ্যাল বুকমার্কিং এই দুইটা খুবই ইজি টপিক। আমরা আগে ব্রেক নিয়ে নিই 20 মিনিট, তারপরে এসে এই দুইটা নিয়ে কথাবার্তা বলবো। ফাইন, ওকে। তো হয়ে গেল আমাদের এবারের টপিকটা হচ্ছে প্রোফাইল ব্যাকলিঙ্ক। এখনকার টপিকটা কোথায়? প্রোফাইল ব্যাকলিঙ্ক। আচ্ছা, ঠিক আছে। এখন প্রোফাইল ব্যাকলিঙ্ক জিনিসটা কি, বা আমি খুব সহজে বোঝাই। আমরা যে ফেসবুকে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, আমি ধরেন দেখি আমারটাতে যে দেখি পাই কি না।
আমার এই ওয়েবসাইটটা, এটা কি, এটা হচ্ছে আমার প্রোফাইল। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ওকে ওকে, এটা হচ্ছে আমার প্রোফাইল। ওকে, এখন এখানে অ্যাবাউট সেকশনে গেলে কোথায় কিছুই তো দেখা যায় না। ওয়ার্ক অ্যান্ড এডুকেশন, কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক, হ্যাঁ এই যে দেখেন আমার ওয়েবসাইটটা এখানের মধ্যে আমি অ্যাড করে রাখছি। কোথায় অ্যাড করে রাখছি? আমার প্রোফাইলের মধ্যে অ্যাড করে রাখছি। কোথায়? ফেসবুকে। এইটা আমার ওয়েবসাইটের জন্য একটা প্রোফাইল ব্যাকলিঙ্ক হিসেবে কাউন্ট হবে, যেহেতু এটা আমি আমার প্রোফাইলের মধ্যে অ্যাড করে রাখছি, সো এটা আমার প্রোফাইল ব্যাকলিঙ্ক হিসেবে কাউন্ট হবে। সিমিলারলি আমি যদি আমার লিঙ্কডইনে যাই, এইটা মোটামুটি ইজি একটা ব্যাকলিঙ্ক প্রসেস, প্রোফাইল ব্যাকলিঙ্ক। আপনি আপনার নিজের অ্যাকাউন্ট খুলবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন নেটওয়ার্কিং ওয়েবসাইটগুলোতে, এবং নিজের ওয়েবসাইটটা নিজের অ্যাকাউন্টের মধ্যে নিজের ওয়েবসাইটটা জাস্ট দিয়ে চলে আসবেন। আমি একটু দেখি কোথায়, কন্ট্যাক্ট ইনফোতে যাই। কন্ট্যাক্ট ইনফোতে গেলে এখানে দেখেন আমার ওয়েবসাইটটা দেওয়া আছে, আমার ওয়েবসাইটটা এখানে অ্যাড করা আছে। সো এই ফেসবুকেও আমার এই ওয়েবসাইটটা আছে, লিঙ্কডইনেও আমার ওয়েবসাইটটা আছে। কোথায় আছে? আমার প্রোফাইলগুলোতে আছে। সো এটা একটা প্রোফাইল ব্যাকলিঙ্ক, খুবই ইজি। এখন এটা তাহলে কি করবেন? আপনার নিজের মাথায় থাকা যেসব পপুলার সোশ্যাল মিডিয়া সাইটগুলো আছে সবগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, পারফেক্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ছবি দিবেন, কাভার ফটো দিবেন, ইনফরমেশন দিবেন, যাতে রিয়েলিস্টিক আপনি অ্যাকাউন্টটা ইউজ করার জন্য ক্রিয়েট করেছেন এরকম মনে হয়। যাদের অলরেডি আছে, বিভিন্ন আপনার ফেসবুকে আছে, ইনস্টাগ্রামে আছে, আমার ইনস্টাগ্রামে গেলেও পাবেন, ফেসবুকে, ইনস্টাগ্রামে, লিঙ্কডইনে, টুইটারে, প্রত্যেকটা জায়গায় আপনি লিঙ্ক অ্যাড করার অপশন পাবেন, আপনি অ্যাড করে দিবেন। ওকে, এছাড়া আর কোথায় কোথায় অ্যাড করব? জাস্ট সার্চ প্রোফাইল ব্যাকলিঙ্ক সাইট। প্রোফাইল ব্যাকলিঙ্ক সাইট এখানে 700 প্লাস দেখাচ্ছে, যদিও 700 প্লাস নাই, আহা চলে গেছে, 90 একটা পেয়েছিলাম, 90 প্রোফাইল ক্রিয়েশন সাইটস 2021। একটু নিচে নামি, এদিকের মধ্যে লিস্ট কোথায়, এই যে ওকে, এইখানের মধ্যে ফেসবুক টেসবুক যেগুলোর কথা, মানে নর্মাল যেগুলো আছে সেগুলোর তো আমি বলছি, যেগুলো নর্মালি আছে ওগুলোর কথা তো আমি বলছি, সোশ্যাল মিডিয়া সাইটগুলো। এছাড়াও এর বাইরে অনেকগুলো সাইট আছে, এবং এগুলোর পেজ অথরিটি, ডোমেন অথরিটি এবং পেজ অথরিটি দেওয়া আছে। আপনারা শুধুমাত্র ডোমেন অথরিটির দিকে খেয়াল করবেন, যেগুলো 30 এর উপরে আছে মোটামুটি ওগুলোতে আপনারা ব্যাকলিঙ্ক করতে পারবেন। এর মধ্যে এগুলো দেখেন টপ প্রোফাইল ক্রিয়েশন সাইট লিস্ট, এগুলো হচ্ছে মোটামুটি, এগুলো ডোমেন অথরিটি দেখেন হিউজ হিউজ আপনার ডোমেন অথরিটি, এগুলো প্রত্যেকটাতে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন খুবই ইজি, এবং মানে প্রোফাইল ক্রিয়েট করা খুব ইজি সাইটেরগুলোর মধ্যে, এবং খুব কম সময় আপনারা এইগুলোর মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করে ফেলতে পারবেন। আচ্ছা, এরপর আরও নিচে নামি, এছাড়াও আরও কিছু লিস্ট অফ প্রোফাইল ক্রিয়েশন সাইটস অ্যাবভ 19 DA, 90 এর উপরে যেগুলো আছে, এখানের মধ্যে গুড আইডিয়াস, ব্লগ, মানে হিউজ পরিমাণ সাইট আছে। প্রত্যেকটাতে গেলে যে আপনি আসলে অ্যাকাউন্ট খুলতে পারবেন তা না, অনেকগুলোতে হয়তো বা টাকা পয়সা চাবে, আপনারা খোলেন না এই জন্য জানেন না। অনেকগুলোতে টাকা পয়সা চাবে, অনেকগুলোতে আপনার দেখা গেছে যে মানে লিঙ্কটা ভুয়া দিছে, এখানের মধ্যে যে লিঙ্কটা দিছে ওই লিঙ্ক ক্লিক করলে ওই লিঙ্কে কোথাও যাচ্ছে না, এরকম আর কি ব্যাপার স্যাপার। এদিকের মধ্যে আবার দেখাচ্ছে 81 থেকে 90 ডোমেন অথরিটি আছে, এমন সব ওয়েবসাইটগুলো এখানের মধ্যে একটু চেক করে দেখতে পারেন। 51 থেকে 80 মোটামুটি আছে। সো হিউজ পরিমাণে এখানে আপনারা প্রোফাইল ব্যাকলিঙ্ক করার মতো ওয়েবসাইট পেয়ে যাচ্ছেন। এগুলাতে যদি বসে বসেও করেন, ধরেন সময় নিয়ে আস্তে ধীরে আপনি প্রতিদিন 5টা-10টা অ্যাকাউন্ট খুললেন, সেগুলোর প্রোফাইলগুলো সুন্দর মতো সেট আপ করলেন, কাভার ফটো, প্রোফাইল ইনফো,
তারপরে হচ্ছে প্রোফাইল পিকচার, এছাড়া যে যে ইনফরমেশানগুলো দিতে হয় একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে, এগুলো দিয়ে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলেন। 7 দিন থেকে 1 মাসও লাগতে পারে। 7 দিন থেকে 1 মাসের মধ্যে গুগল স্ক্রল করে যখন দেখবে আপনার ওয়েবসাইটের লিঙ্ক এরকম একটা পপুলার সাইটে আছে, এমন সব পপুলার সাইটে আছে, তখন এগুলোর জন্য আপনি আপনার এসইও রেজাল্টে একটা বুস্ট আপ পাবেন। আপনার র্যাঙ্কিংগুলো আপনার ওয়েবসাইটের দেখা গেছে কোনো একটা কন্টেন্টের জন্য আপনার ওয়েবসাইটটা আসছিল 50 নাম্বার, সেটা আস্তে আস্তে কমে সামনের দিকে আসতে থাকবে। প্রোফাইল ব্যাকলিং কি জিনিসটা বুঝতে পারছেন? হ্যালো, জি ভাইয়া বলেন। বলেন বলতে বলি নাই, প্রোফাইল ব্যাকলিং জিনিসটা কি সেটা কি বুঝতে পারছেন? হ্যাঁ সেটা তো কোনো জায়গায় কনফিউশন থাকলে জিজ্ঞেস করেন। কারো কোনো কনফিউশন নাই? এমন এক স্টুডেন্ট, সে তারা বলছে কনফিউশন থাকতে বলেন, সে মিউট করে দিছে। না ভাইয়া সেরকম না, রাস্তায় তো এই জন্য মিউট করে দেখি। আপনি এখনো রাস্তায় আছেন? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, আমরা একটা মিডিয়ামে একটা অ্যাকাউন্ট খুলে দেখি। মিডিয়াম মোটামুটি পপুলার একটা ওয়েবসাইট। এটা শুধুমাত্র যে প্রোফাইল ব্যাকলিংক ওয়েবসাইট তা না, এটার মধ্যে হচ্ছে বিভিন্ন ব্লগ টক মানুষজন শেয়ার করে। এই মিডিয়ামে আমরা আরো অনেক পারপাসে ব্যাকলিংক করব। আমরা আরো অনেক পারপাসে medium.com এ ব্যাকলিংক করব, নো ওয়ারিস। আপাতত কি ব্যাপার, ঢুকি মিডিয়ামের নাম খুব সম্ভবত চেঞ্জ হয়ে গেছে, দেখি রিডিরেক্ট করে কোথায় নেয়। কি ব্যাপার, strange। একটু ঝামেলা করে আমার আজীবন ঠিকই করতে পারলাম না। মিডিয়ামে ঝামেলা করতেছে। আচ্ছা দেখি আর কোনোটা ভালো আমার পরিচিত হচ্ছে। স্লাইড শেয়ারও খারাপ না, ভালো। এই স্লাইড শেয়ারের মধ্যে আমরা প্রোফাইল ব্যাকলিংক করতেছি, একটা অ্যাকাউন্ট খুলে প্রোফাইল ব্যাকলিংক করতেছি, এটাতে আরেকটা ব্যাকলিংক করা যায়। কি ব্যাপার, একটা পিছনে আরেকটা দিচ্ছি। ওকে, সাইন আপ বলতেছে লিঙ্কডইনের মাধ্যমে সাইন আপ করার জন্য। জয়েন লিঙ্কডইন, সাইন ইন করি। আমার লিঙ্কডইন তো আছেই। ডান, ঢুকে গিয়েছি। আচ্ছা, এখন লিঙ্কডইনে তো জয়েন করলাম। স্লাইড শেয়ারে যাই আবার। স্লাইড শেয়ার, ও এদিকে তো সাইন ইন করলেই হতো। আচ্ছা, আবার দিতে হবে। ফেসবুকের থ্রুতে ঢুকি দেখি। ফেসবুকে প্রবলেম করতেছে। লিঙ্কডইনের থ্রুতে আমাকে অ্যাড করে নিয়েছে। এখন এই যে আমার নাম দেখা যাচ্ছে। এখন দেখি কোথায় আমার ওয়েবসাইটের লিঙ্কটা আমি বসাইতে পারি। অ্যাকাউন্ট সেটিংয়ে যাই, এক্সপোর্ট আমাজন সেটিং। এখানে আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল আমার, বুঝতে পারছেন?
একটা স্লাইড শেয়ারিং অ্যাড করে রাখছি, ফলো এমবেড। এইখানে এখন আমি আসি, কোথাও না কোথাও আমি আমার প্রোফাইল আর বাইরে হয়ে গেলাম কিভাবে। সবগুলি সমস্যা করতেছে। ক্যাশ কি ঢুকে গেছি আবার। এমবেডেড এখানের মধ্যে আরেকটা ব্যাপার বলে রাখি যে এই আমরা যে প্রোফাইল ব্যাকলিং শেয়ারিং সাইটগুলো দেখতেছি, মানে যে লিস্টটা দিয়েছে এটার মধ্যে বলতেছে এটাতে প্রোফাইল শেয়ার করা যাবে, অনেকগুলোতে অপশন নাও থাকতে পারে, থাকতেও পারে নাও থাকতে পারে। ওকে, সমস্যা নাই। এটাতে কিবোর্ড ডেসক্রিপশন, বেস্ট অফ স্লাইডস, এটাতে না যাই, হচ্ছে না। সাপোর্ট অ্যানালিটিক্স, মাই কমেন্টস, মাই আপলোডস, প্রোফাইল অপশন নেই। ইমেজ আপলোড করার অপশন দিচ্ছে, মাই আপলোডস, মাই কমেন্টস, অ্যানালিটিক্স, অ্যাকাউন্ট সেটিংস, প্রোফাইল ডিটেলস, পার্সোনাল ডিটেলস, স্পাইসি, এই যে ওয়েবসাইট দেওয়ার অপশান পেয়ে গেছি। আমার সেন্সার ব্যাকলিংক এখানে বসায় দিল। এখানে কিছু গল্প কাহিনী লিখতে হবে। অ্যাকাউন্ট টাইপ ডিফল্ট, অকুপেশন ডিজিটাল মার্কেটার দিয়ে দিলাম, অর্গানাইজেশন প্রোডাক্টস ট্রাস্ট বাংলাদেশ, আবার কিছু দিলাম না। এই সিলেক্টন ইন্ডাস্ট্রি, মার্কেটিং পাই কি, মার্কেটিং আবার একটু দেখি। এখন হচ্ছে কেমিক্যাল ডিজাইন, এডুকেশন, এনজিও, পাচ্ছি না কেন? তাহলে টেকনোলজি দিয়ে আসতে হবে। যদি মার্কেটিং না থাকে, রিটেল, মুভিস, মানি, মেডিকেল, মেরিন, ম্যানুফ্যাকচারিং, না মার্কেটিং নাই। এইটা দিয়ে দিলাম, সেভ দেই। ইউর প্রোফাইল হ্যাজ বিন সাকসেসফুলি সেভ। এই যে আমার ওয়েবসাইটটা আমি এখানে ব্যাকলিং করে ফেলছি। কোথায় ব্যাকলিং করছি? আমার প্রোফাইলের মধ্যে। সো বুঝতে পারতেছেন এটা একটা প্রোফাইল ব্যাকলিং ক্রিয়েট হয়ে গেল। এখানে যে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে, নতুন একটা পেজ ক্রিয়েট হয়েছে স্লাইড শেয়ারের মধ্যে, গুগল যখন স্লাইড শেয়ারে ক্রল করতে আসবে, আসার পর যখন আমার এই পেজটা দেখবে এবং এখানের মধ্যে আমার এই ব্যাকলিংটা দেখবে, তখন এই ব্যাকলিংটার জন্য আমার ওয়েবসাইটটাকে গুগল একটা র্যাঙ্কিংয়ে বা এসইওতে একটা বুস্ট দিবে এবং এটাতে আমার সার্চ রেজাল্টটা আমার ওয়েবসাইটটা এগিয়ে আসবে। দ্যাটস ইট। ওকে, আশা করি এই জিনিস বুঝতে পারছেন হোয়াট ইজ প্রোফাইল ব্যাকলিংক। এবার হচ্ছে সোশ্যাল বুকমার্কিং। সোশ্যাল বুকমার্কিং জিনিসটা কি? এটাও ইজি, এইটাও খুব ইজি একটা অ্যাপ্রোচ। আপনারা ব্যাকলিং করতে গেলে, অফ পেজ ব্যাকলিং করতে গেলে প্রোফাইল ব্যাকলিং আর সোশ্যাল বুকমার্কিং দিয়ে শুরু করতে পারেন, নো ইস্যু অ্যাট অল। আমি এখন আগে সার্চ দিয়ে দেখাই, কেটে দিই, সার্চ দিয়ে দেখাই সোশ্যাল বুকমার্কিং সাইট কোনগুলো। সোশ্যাল বুকমার্কিং সাইট লিস্ট অলরেডি দেখতে পাচ্ছেন কিছু। আপনারা কি আমার কথা শুনতেছেন?
হ্যালো, শুনতেছি ভাইয়া। শুনতেছি ওরে বাবা আমার বাসায় দেখি জি ভাইয়া শুনতেছি। কারেন্ট চলে গেছে। আচ্ছা আবার আসছে। যাক, আচ্ছা পেজটাতে যাই, দেখেন 10 ফ্রি বুকমার্কিং সাইট লিস্ট ইন 2019। কারা কারা? ফেসবুক, টুইটার, গুগল প্লাস বাদ হয়ে গেছে, পিন্টারেস্ট, টাম্বলার, রেডিট, লিঙ্কডইন, স্টাম্বল আপন, স্টুপিড ডিক। এগুলা কি? এরপর আরেকটু যাই, আরেকটু নিচে নামলে দেখবো এদিকের মধ্যে আরো অনেকগুলা নাম আছে। হ্যাঁ একটু দাঁড়ান, আচ্ছা একটু ভাইরা, ব্যাক টু দ্য টপিক। এদিকের মধ্যে অনেকগুলা সোশ্যাল বুক মার্কিং সাইট আছে। এগুলা কিছুটা, এদিকের মধ্যে বেশিরভাগগুলো আমার কাছে খুব একটা সুবিধার বুক মার্কিং সাইট মনে হচ্ছে না দেখে। কিছু কিছু আছে, এক একটা সাইট সার্চ দিয়ে দিয়ে আর কি আমাদেরকে দেখতে হবে। যাই হোক, টপ 10 দেখতেছেন, দেখে অবাক হওয়ার কিছু নাই। এইখানের মধ্যে বেসিক্যালি এই জায়গাগুলোর মধ্যে রেডিট বলেন, লিঙ্কডইন বলেন, এগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে পেজ ক্রিয়েট করার, কম বেশি পেজ ক্রিয়েট করার, অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশান আছে। এই সোশ্যাল বুক মার্কিংটা কিছুটা প্রোফাইল ব্যাকলিঙ্কের মতোই কাজ করে। সোশ্যাল বুক মার্কিংটা প্রোফাইল ব্যাকলিঙ্কের মতো কাজ করে। আপনাদেরকে মানে সহজভাবে যদি কনফিউজ না হয়, যদি বুঝতে চান, সোশ্যাল বুক মার্কিং সাইট লিস্ট লিখে সার্চ দিবেন, যেসব ওয়েবসাইটগুলো আছে সেগুলোতে কোনো না কোনোভাবে যে আপনার সাইন ইন করা লাগলে করবেন, করে আপনার ওয়েবসাইটগুলার, আপনার ওয়েবসাইটের লিঙ্কটা কোনো না কোনোভাবে বসিয়ে দিয়ে চলে আসবেন। সহজ ভাষায় হচ্ছে এইটা। আর ফেসবুকের ক্ষেত্রে আমি তো ফেসবুকে প্রোফাইল ব্যাকলিং করছি, আবার ফেসবুকের নাম কেন আসে? ফেসবুক যেরকম একটা প্রোফাইল ব্যাকলিং সাইট, সেভাবে আবার একইভাবে একটা সোশ্যাল বুক মার্কিং সাইট। কিভাবে? ফেসবুকে আমরা পেজ ক্রিয়েট করি, পেজ ক্রিয়েট করে সেখানের মধ্যে আবার আমরা ওয়েবসাইটের লিঙ্কটা অ্যাড করে দেই না, তখন সেটা একটা সোশ্যাল বুক মার্কিং হিসেবে কাউন্ট হয়ে যায়। টুইটারের ক্ষেত্রে আমরা কোনো পেজ ক্রিয়েট করতে পারি না, বাট আমরা যদি আমাদের প্রোফাইলের মধ্যে যদি ব্যাকলিং করি, সেটা তো প্রোফাইল ব্যাকলিং হয়ে গেল। এরপরে যদি ওয়ালের মধ্যে পোস্ট করতে থাকি, 2-4টা পোস্ট আমি যদি রেগুলার করি, যে আপনার আমার ওয়েবসাইটটা রিলেটেড, মোটরসাইকেল, আমার যে বিজনেস, এখন আমার জন্য কি টুইটারে ব্যাকলিং করার বা সোশ্যাল বুক মার্কিং করার দরকার আছে? অবশ্যই আছে। আমি টুইটার থেকে কোনো কাস্টমার পাবো না, আমার কাস্টমার পাওয়ার কোনো ইন্টেনশন নাই, মার্কেটিং করার কোনো ইন্টেনশন নাই, বাট সোশ্যাল বুক মার্কিং, শুধুমাত্র এই সোশ্যাল বুক মার্কিং করার জন্য টুইটারে একটা অ্যাকাউন্ট খেলে আমি 2-4টা আমি পোস্ট করলাম, যেটার মধ্যে আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা একবার দিয়ে দিলাম। আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা জাস্ট একবার দিয়ে দিলাম, এটাতেই আমার সোশ্যাল বুক মার্কিং হয়ে গেল। সেম গুগল প্লাস তো বন্ধ হয়ে গেছে, পিন্টারেস্ট, টাম্বলার, রেডিট, এগুলোর কোনোটাতে পেজ খোলা যায়, কোনোটাতে অ্যাকাউন্ট জাস্ট খোলা যায়। জাস্ট অ্যাকাউন্ট খুলে আপনি আপনার ওয়েবসাইটটা সেখানের মধ্যে অ্যাড করে দিবেন। dig.com, এটা আরেকটু ফাস্ট আমার যতটুকু মনে পড়ে। dig.com সাইন ইন করতে হবে, সাইন ইন টু ইউজার। কোনো কিছু কনফার্ম দিলাম না, ভিউ অ্যাকাউন্টে যাই। ভিউ অ্যাকাউন্টে যাওয়ার পরে সুইচ ডিস্ক কোথায়? আচ্ছা, কোথায়? ব্যাকে যাই, এখানে ডেসক্রিপশন, এই জায়গাটার মধ্যে দেখেন এই ডিগের মধ্যে কোনো প্রোফাইল ব্যাকলিং করার জায়গা নাই। এখানের মধ্যে আমরা এই জায়গাটার মধ্যে যদি আমাদের প্রোফাইলের মধ্যে, এটা তো আমার প্রোফাইলের মধ্যে যদি আমি পোস্ট করে দেই, লিঙ্কটা দিয়ে দেই, আমার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেই, তাহলে সেটা একটা প্রোফাইল ব্যাকলিঙ্ক হিসেবে কাউন্ট হবে, কোনো সমস্যা নাই। তারপরে এবার যদি আপনি বলেন যে না, এবার আমি করব, পোস্ট করব, এই যে দেখেন সাবমিটে লিঙ্কে যান। এটা আর একটু ইজি সোশ্যাল বুক মার্কিং এর জন্য। সোশ্যাল বুক মার্কিং সাইটের অনেকগুলোতে এরকম ইজি স্টেপ থাকে, লাইক আমি এটা দিয়ে দিলাম কপি করে। স্টোরি টাইটেল হচ্ছে
ডিজিটাল মার্কেটার স্টোরি কিকার, এটা কি স্টোরি কিকার না দিলাম, এখানের মধ্যে HTTPS দিতে হবে খুব সম্ভবত, HTTPS কপি করে নিতে হবে, এটা দিলাম না, এখানে কোনো ইমেজ টিমেজ না দিয়ে দেখি সাবমিট করা যায় কি না। ওই যে সে এই যে লেখাগুলো দেখেন, সে সাবমিট দেওয়ার পরে নিজে আমার গুগল মাই বিজনেস থেকে নিয়ে চলে আসে। থ্যাংক ফর ইউ taking the time to submit a link. You can monitor your submission here or edit team will let you know if it's been accepted for the home page. এই যে আমি একটা সোশ্যাল বুক মার্কিং করে ফেললাম, যদিও এটা অ্যাপ্রুভালের জন্য ওয়েট করতেছে। সাবমিশন হিয়ারে গেলে কি দেখায় দেখি, আমি একটা লিঙ্কের জন্য সাবমিট, এখনো পর্যন্ত অ্যাপ্রুভাল পাই নাই আর কি লিঙ্কটা। যাই হোক, ইট ডাজেন্ট ম্যাটার। আমরা সোশ্যাল বুক মার্কিং সাইট আবার নিচে যে আরও কিছু দেখি, এখানের মধ্যে অনেকগুলো তো আসলে খুব একটা সুবিধার হবে না, আমার লিঙ্কগুলোর চেহারা দেখেই বোঝা যাচ্ছে। যেহেতু স্টোরি বোর্ডে যেয়ে দেখি, জাস্ট আমাদের কাজ হচ্ছে এইসব ওয়েবসাইটে আমার লিঙ্কগুলো যে দিয়ে আসা, আর কিছু না। জয়েন নাওতে ক্লিক করলাম, সাইন আপ উইথ ফেসবুকে দিলাম, সাইন আপ উইথ, ও বাবা ব্যাপক আরও দেখাচ্ছি, হইল না। পাসওয়ার্ড let's go save. Okay, general business type, internet marketing, server, professional, restaurant, non-profit organization, এখানে individual দিয়ে দেই, save and continue। এদিকে ব্যাপক ইনফরমেশন টেশন চাইতেছে, ওকে লিটল বিট মোর, এদিকে ব্যাপক ইনফরমেশন চাইতেছে। অত ইনফরমেশন দিতে গেলে তো বিরক্ত লাগবে। সিলেক্ট কান্ট্রি, বাংলাদেশ 158, বনগ্রাম দিলাম, সিটি ঢাকা দিলাম, ফোন নাম্বার দিলাম, সাবমিট। ডেট অফ বার্থ দিলাম, তারপরে সাবমিট। আপাতত ইমেজটি অ্যাড করতে বলতেছে ভদ্রলোকটা, যদিও ইমেজ তো এখানে প্রোফাইলের মধ্যে নাই। দেখি কিসের ইমেজ, আই ডোন্ট নো এটা কিসের ইমেজ, সেম ইমেজ দেই। আমি ফ্রি অপশনেই তো অবশ্যই যাব। ওকে, এখানে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। প্রোফাইলটাতে যে দেখি প্রোফাইল ব্যাকলিংক করতে পারি কিনা, যদি না পারি কোনো সমস্যা নাই। প্রোফাইলে যাওয়ার আগে আমরা যেহেতু সোশ্যাল বুক মার্কিং করতে আসি, এই যে আমার পোস্ট করার অপশান, এদিকে ব্যাপক জিনিসপত্র দেখা যাচ্ছে। দিস ইজ, আমি শর্টকাটে দেখা দিতেছি আর কি। আপনি গল্প স্টোরি লিখে যে আপনি নতুন জায়গায় ঢুকছেন, আশা করি এটা জায়গাটা ভালো হবে, এরকম কথাবার্তা লিখে আর কি আপনি এখন থেকে অ্যাক্টিভ থাকবেন, এরকম কথাবার্তা লিখে আপনি ব্যাকলিংক করে দিবেন। জাস্ট শেয়ার। আবার এদিকে টুইটারের অ্যাক্সেস কেন চাচ্ছে, ওয়াই? দেখেন একজন অবশ্যই ব্যাকিং করে ফেলছে শেয়ার দেওয়ার জন্য। এক্সপোজার
আইডি পাসওয়ার্ড, টুইটার আইডি পাসওয়ার্ড মনে নেই। এখানে অবশ্যই কোনো না কোনোভাবে করা যাবে, ঠিক কীভাবে প্রোফাইল বোর্ডে যাই, দেখি বোর্ড থেকে কোনো বোর্ড বিজনেস না না মারা লাগবে না। সেটআপ ভিউ গ্রুপ ডিরেক্টরি, সেটআপ গ্রুপ, এটাও একটা সোশ্যাল মিডিয়ার মতো, বাট বিজনেসের দিকে ফোকাসড একটা সোশ্যাল মিডিয়া। এটাতে ঢুকছে, এটাতে ই চাইতেছে কেন থেকে ঢাকা লোকেশন অ্যাড করা আছে। শেয়ারিং অপশন, প্লিজ টাইপ ইস মাই সাইট। লিঙ্ক অ্যাড করতে পারতেছি না। যাই হোক, এটা কোনো না কোনোভাবে এখানে লিঙ্ক অ্যাড করা যাবে, এটা কোনো ব্যাপার না, কিন্তু এখন আমার একটু ঘুরাইতেছে। ওয়েবসাইট, ভিডিওস, হাউ টু কমপ্লিট ইউর প্রোফাইল বা প্রোফাইল শেয়ারিং তো করে আসছি, কিন্তু পোস্ট করার কোনো অপশন পাচ্ছি না। ভেরিফাই করতে হবে, যাদেরকে মনে হচ্ছে ভেরিফাই করতে হবে। ফাস্টেস্ট গ্রোয়িং সোশ্যাল সাইট ফর, পুরোটা পড়ি, for business on the internet, and I am happy you are on board. If you are a business, increase your online presence by adding images, blogs, videos, podcasts, audios, coupons and classifiers to you. If you are just checking out storyboard or looking for a particular business, use the content point together, and there is a lot of explore. Thanks for joining. এখান থেকে অবশ্যই পোস্ট করতে পারার কথা। বোর্ডে আবার যাই, এইটা করছি। মার্কেটিং লিংক শেয়ার করলাম, দেখি এটা ডিলোড দিয়ে দেখি। দিস ইজ মাই ওয়েবসাইট, দিস ইজ মাই সাইট, বারবারই আপলোড হচ্ছে। আচ্ছা বুঝতে পারছি, এদিকে আপলোড হচ্ছে, যে দেখেন একবার দুইবার লিখছি ওয়েবসাইট, দুইবারই আপলোড হচ্ছে, বাট একটু পরে শো করে। এখন যে ওয়েবসাইট লিখছি এটাও পরে শো করবে। যাই হোক, এখানে এই যে আমি যে পোস্ট করতেছি দেখেন, এইখান থেকে এটা একটা বিজনেস গ্রো করার জন্য একটা ওয়েবসাইট, মানুষজন তাদের বিজনেসের এই যে সবাই ধুমে সোশ্যাল বুকমার্কিং করতেছে এইখানের মধ্যে। সো এই সেম সিমিলার ওয়েতে আমিও করে দেখাইছি। এই যে আমার এখানের মধ্যে সোশ্যাল বুকমার্কিং হয়ে গেছে, HTTPS নাই কেন? এই সমস্যাটা হচ্ছে মাই সাইট এইভাবে হবে না, HTTPS ছাড়া এটাকে লিঙ্ক হিসেবে দেখাচ্ছে না, শো করতেছে না। দেখি, এই লিঙ্কিংটা কাজও করতেছে না। যাই হোক, এখানে শেয়ার করতে বলতেছে, শেয়ার করতাম না, বাট আমার এটা হয়ে যাবে, চলে আসবে, লাইভ হয়ে চলে আসবে, নো ইস্যু অ্যাট অল। সো এরকম প্রত্যেকটা ওয়েবসাইটে যে বিভিন্ন ঝামেলা টামেলা করে আমাদেরকে আমাদের ওয়েবসাইটগুলোকে বুকমার্ক করে অ্যাড করে আসতে হবে আমাদের ওয়েবসাইটে, এই তাদের ওয়েবসাইটটাতে। এখানের মধ্যে দেখতেছেন অভাব নাই, আপনি একটা এক্সেল শিটের মধ্যে
একটাতে আপনার লিঙ্ক অ্যাড হয়ে যাবে, ডান দিয়ে দিবেন, দেখা যাবে এখানের এই পেজের এই ওয়েবসাইটের যতগুলো সোশ্যাল বুকমার্কিং সাইট আছে এগুলো শেষ করার পর আপনি আরেকটাতে গেলেন 75 বুকমার্কিং সাইট। 75 বুকমার্কিং সাইটে গেলেন, ওখানের মধ্যে আবার কিছু নতুন পাবেন, কিছু নতুন বুকমার্কিং সাইট অবশ্যই পাবেন। পিন্টারেস্ট, মাই স্পেস, ইনস্টাগ্রাম, টুইটার, স্ল্যাশডট, গেট পকেট, এগুলো প্রত্যেকটা যে সবগুলো ডোমেন অথরিটি কিন্তু দেখাচ্ছে। রেডিট, ডিগো, প্লার্ক, ট্রামলার, মোটামুটি আমরা কি এতক্ষণ এখানে আসছিলাম না, এখানে তো ছিলাম না, যাই হোক এই সব আবার মানে একবার এক এক লিঙ্কে যাবেন, নতুন নতুন সোশ্যাল বুকমার্কিং সাইট পাবেন। যতগুলোতে পারেন আপনার ওয়েবসাইট অ্যাড করতে থাকবেন। আপনি যদি শুধু সোশ্যাল বুকমার্কিংও করতে চান আপনার কমপক্ষে 1 সপ্তাহ লেগে যাবে। মোটামুটি যত ভালো ডোমেন অথরিটি 30 আর ডোমেন অথরিটির ওয়েবসাইট আছে এগুলাতে বুকমার্কিং করতে খুবই ইজি প্রসেস। এটা একটা যদিও মানে বোরিং, ইজি যেহেতু এই জন্যই বোরিং, আমার কাছে বোরিং মনে হয়, নিজে অনেক এরকম বসে বসে বুকমার্কিং করা লাগছে। বাট এই ওয়েতে আপনি যদি ধৈর্য ধরে বললাম না, সোশ্যাল বুকমার্কিং করে ফেলেন, কিছু প্রোফাইল ব্যাকলিং করে ফেলেন, সোশ্যাল বুকমার্কিং সাইটে যে প্রোফাইল ব্যাকলিংও করলেন, আমি আবারও বলি একই সাথে দুইটা কাজ কিন্তু আপনার ডান হয়ে যাচ্ছে। সোশ্যাল বুকমার্কিং করার জন্য যেখানে আপনি সোশ্যাল বুকমার্কিং করবেন ওখানেই কিন্তু আপনি প্রোফাইল ব্যাকলিংকও করতে পারতেছেন। দুইটা একইভাবে করবেন, দুইটা মানে একই সাথে দুইটা করবেন। আপনি দেখা গেছে যে স্ল্যাশডট বা পিন্টারেস্ট অ্যাকাউন্ট খুললেন, সেখানে আপনার প্রোফাইলের মধ্যে আপনার লিঙ্কটা দিয়ে দিলেন, প্রোফাইল ব্যাকলিংক হইলো, পোস্ট হিসেবে আপনি আপনার লিঙ্কটা দিয়ে দিলেন, আপনার সোশ্যাল বুকমার্কিংও হয়ে গেল। এক ঢিলে দুই পাখি, ডান। সো এই ছিল আমাদের আজকের টপিক, আর কোনো কিছু নতুন নাই, আর নতুন কোনো কিছু নাই আজকে, এতটুকুই। আগামী ক্লাসের মধ্যে আমরা গেলে ব্যাকলিংক রিলেটেড, গেস্ট পোস্টিং, ওয়েব 2.0, আর্টিকেল সাবমিশন, ডকুমেন্ট শেয়ারিং, ব্যাকলিংক, গভর্নমেন্ট এডু, এইসব ব্যাকলিংক রিলেটেড আরও কয়েকটা অফ পেজ অপটিমাইজেশন করার জন্য আমরা মানে ব্যাকলিংক ক্রিয়েশন প্রসিডিউর দেখব। বাট সবগুলাই মোটামুটি আজকে যেভাবে অ্যাকাউন্ট খুলে আসলে আমরা কাজকর্ম করছি ওই রকমই। আর্টিকেল সাবমিশন, অনেক সার্চ দিলে অনেক আর্টিকেল সাবমিশন ওয়েবসাইট পাবেন। আপনার অবশ্যই আপনার কাছে অবশ্যই আর্টিকেল থাকতে হবে। আপনি অবশ্যই আপনার ওয়েবসাইটের আর্টিকেল না, নতুন আর্টিকেল লিখছেন, লিখে যে ওখানে আপনি পোস্ট করে আসবেন, আপনি লিখে ওখানে পোস্ট করে আসবেন, ব্যাকলিংক করে দিয়ে আসবেন, দ্যাটস ইট, ডান। তো গুগল অ্যাকচুয়ালি ধরেন আর্টিকেল, এই প্রোফাইল ব্যাকলিংক বলেন, সোশ্যাল বুকমার্কিং বলেন, আর্টিকেল সাবমিশন বলেন, প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে চিনে কোনটা কি রিলেটেড ওয়েবসাইট, বুঝতে পারছেন? তো প্রত্যেকটাকে আলাদা আলাদা প্রায়োরিটি দেয়। গভর্নমেন্ট এডু, এখানে দেখতে পাচ্ছেন একটা এক্সাম্পল দিয়ে মানে আপনাদেরকে দিচ্ছি যে গভর্নমেন্ট এডু এটা আমাদের বিজনেসের সাথে কখনোই যাবে না, বাট সবচাইতে মোস্ট পাওয়ারফুল ব্যাকলিংক হচ্ছে গভর্নমেন্ট এডু সাইটের মধ্যে যদি আপনি যে ব্যাকলিংক করে আসতে পারেন। এইটা এই পড়াশোনা গভর্নমেন্ট রিলেটেড সাইটগুলোকে গুগল খুবই গুরুত্ব দেয়, যেহেতু এগুলা মানে হাই অথরিটি সাইট, এগুলার খুব মানে গভর্নমেন্ট, আপনি বুঝতেই পারতেছেন। সো এগুলাতে ব্যাকলিংক করতে পারলে আপনার বেনিফিট আসবেই। তো ওগুলাতে গভর্নমেন্ট এডু সাইটেও যে আমরা হয়তো মানে কোনোভাবে আমাদের লিঙ্কটা অ্যাড করা যায় কিনা এই প্রসেসটা আমাদেরকে আমরা আর কি শেখার ট্রাই করব, যদিও খুবই টাফ। গভর্নমেন্ট এডু যেহেতু সবচাইতে পাওয়ারফুল ব্যাকলিংক, টাফও অনেক বেশি। যাই হোক, আজকে এই পর্যন্তই। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন।